সাথে নিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে টপিকগুলো পড়বেন সেটা ডিটেলস পড়বেন, এবং ডিটেলস পড়ার জন্য যদি কোনো বই জিজ্ঞেস করেন, আমি পর্যায়ক্রমে যে টপিকগুলো পড়াবো প্রত্যেকটাতে আসলে বইয়ের একটা কোনো কথা আপনাদের বলে দিব যে কোন বইটা পড়লে আসলে ভালো হয়। এবং এই বইগুলো বোর্ড বই অর্থাৎ মূল বইগুলো পড়ার চেষ্টা করবেন, কারণ ওইখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে সেগুলো আসলে অথেন্টিক তথ্য। তো আমাদের ক্লাসের নাম যেহেতু অ্যানালাইসিস ক্লাস, আমরা আসলে বিগত বছরের প্রশ্নের একটা প্যাটার্ন আপনাদেরকে সবসময় দেখাই, আজকেও তার ব্যতিক্রম হবে না। তো আমরা এই প্যাটার্নের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি যে আসলে সাম্প্রতিক বাংলাদেশ থেকে বিগত বছরে 48-এর কথা, শুধুমাত্র 40-এর কথাই যদি বলি তাহলে প্রশ্ন এসেছে 9টি, 39-এ 4টি, এটা যদিও বিশেষ বিসিএস ছিল। তারপরে দেখেন 38-এ আসছে 60টি, এবং 35-এর পর থেকে এখানে প্রচুর প্রশ্ন আসা শুরু করে দিয়েছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এখন তার সাথে যদি আমি বাংলার ইতিহাসটা কম্পেয়ার করি, দেখুন এটা কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আমি কম গুরুত্বপূর্ণ বলবো না, কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আমি বলতে পারি। আচ্ছা, এবার ব্রিটিশ শাসন এবং পাকিস্তান শাসনকে যদি যোগ করে দেন, এখান থেকেও দেখুন 4-5টা করে প্রশ্ন প্রতিবারই আসতেছে। এটা আপনি 40 বিসিএস বলেন বা 36 বিসিএস বলেন, এখানেও 4-5টা করে প্রশ্ন পাচ্ছেন। তারপর বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্ক, এটা আসলে আপনি দুই জায়গায় পড়তে পারেন, এটা আইআর এর মধ্যেও পড়া হয়ে যাবে, সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্স তো পড়া হবেই। তো আমরা আরেকটু অ্যানালাইসিস করি বাংলাদেশের সংবিধান, আইন বিভাগ, বিচার বিভাগ। যদিও বাংলাদেশের সংবিধান থেকে আলাদাভাবে 5টা কোশ্চেন আসছে, সাথে দেখুন শাসন বিভাগ থেকে প্রশ্ন আসতেছে। আবার দেখুন আমরা যদি 37তম বিসিএস এর কথা বলি, সংবিধান থেকে ডিরেক্টলি একটা প্রশ্ন আসছে, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ থেকে আসতেছে, সরকার ব্যবস্থা থেকে আসতেছে। এখন এই টপিকগুলো আসলে আলাদাভাবে চিন্তা না করে আপনি এই পুরাটাকে একসাথে কনস্টিটিউশনের কথা চিন্তা করবেন। কারণ আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশনটা ভালো মতো পড়েন, তাহলে আসলে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সরকার ব্যবস্থা সবকিছুর প্রশ্নই আসলে একসাথে উত্তর করতে পারবেন। তো এই যে 4-5টা টপিক, এই 4-5টা টপিককে একসাথে পড়বেন। আর আরেকটা কথা আমি একটু যুক্ত করি, বাংলাদেশের সংবিধানের উপর থেকে রিটেনে কিন্তু ডিরেক্টলি 50 নম্বরের প্রশ্ন আসে। 50 নম্বরের প্রশ্ন আপনাকে ডিরেক্টলি আনসার করতে হবে শুধু সংবিধান থেকে। সাথে যদি আরেকটু বলি, ভাইভাতে আপনি যখন যাবেন তখনও কিন্তু ভাইভা সংবিধান থেকে একাধিক প্রশ্ন করতে পারে। তাই সংবিধানের যে অরিজিনাল বইটা, সে বইটা কিনে যতবার ইচ্ছা ততবার পড়বেন। আমি একটু বলে রাখি, সাধু ভাষায় লেখা বলে হয়তো বা কিছুটা কঠিন লাগতে পারে প্রথমে, কিন্তু আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু সংবিধানটা আপনাদের কাছে খুব চমৎকারই লাগবে। এবং দেশের নাগরিক হিসেবে আপনার আসলে উচিত, দায়িত্ব এবং কর্তব্য বাংলাদেশের সংবিধান, কারণ বাংলাদেশের সংবিধান অনুসারেই কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা হয়। তো এটা আপনাদের উচিত আসলে বাংলাদেশের সংবিধানটা খুব ভালো মতো পড়াশোনা করা। আচ্ছা, আরেকটা টপিকের কথা আমি এখানে বলবো, বাংলাদেশের ভূ প্রকৃতি। এখান থেকে দেখুন প্রিলিতে খুব একটা প্রশ্ন আসলে আসছে না, আসলেও একটা বা এখানে একটা, কিন্তু এই প্রশ্নটা আসলে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বাংলাদেশ শুরু করার আগে আপনার প্রথম কাজ হলো বাংলাদেশের ভূ প্রকৃতি বা বাংলাদেশের যে অবস্থানটা সেটা খুব ভালো মতো পড়া। তো এখানে প্রশ্নের সংখ্যা খুব কম থাকলেও আমি আসলে আপনাদের অনুরোধ করব এই বাংলাদেশের অবস্থান বা প্রকৃতিটা যত ভালোভাবে পড়া যায়, কারণ এটার উপর আপনার বেসটা তৈরি হবে। তো আমরা পিএসসির প্রণীত সিলেবাসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আসলে টোটাল নাম্বার বন্টনটা দেয়া আছে, টোটাল হলো 30 মার্কস। 30 মার্কসে ভাগ করা হয়েছে টোটাল 9টা বিষয়ে, যার মধ্যে জাতীয় বিষয়গুলিতে আসলে 6 নাম্বার সবচেয়ে বেশি আছে। এই জাতীয় বিষয় বলতে আসলে সেই প্রাচীন যুগ থেকে যদি হিসাব করি, তাহলে প্রাচীন যুগ থেকে একদম 1971 পর্যন্ত বলতেছে, মানে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত আসলে জাতীয় বিষয়গুলি। তার মধ্যে আপনি যদি 47 থেকে 71 এর চিন্তা করেন, 47 থেকে 71 আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে আসবে। তো এটা আসলে একটু বেশি করে পড়তে হবে। আর তাছাড়া কৃষিজ সম্পদ, জনসংখ্যা, অর্থনীতি, এই সবগুলো থেকে প্রশ্ন আসে। সংবিধান থেকে গুরুত্ব দিতে হবে বেশি, কারণ সংবিধানের মধ্যে আইন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এই সবগুলো আসলে সংবিধানেরই প্রশ্ন। তো যদিও সংবিধানে আলাদাভাবে 3টা নাম্বার আছে, তা আপনি চিন্তা করবেন সংবিধানে আসলে টোটাল 9 নাম্বার আছে। তো 3 নাম্বারের জন্য গুরুত্ব যতটুকু হবে, 9 নাম্বারের জন্য তার চেয়ে 3 গুণ গুরুত্ব দিতে হবে। তো আমরা অ্যানালিসিস শুরু করি। বিগত বছরের কিছু প্রশ্ন আপনাদের সামনে দেয়া আছে এবং এগুলো বিসিএস 40, 38 লেখা আছে এখানে। তো আমরা ছোট ছোট করে আগে আপনাদের বলে দিই। যেমন প্রথম প্রশ্নটা ছিল, গারো উপজাতি কোন জেলায় বাস করে? তো এটা মোটামুটি সবাই জানেন, এটার উত্তর হবে আসলে ময়মনসিংহ। ময়মনসিংহর সাথে যদি আমি নেত্রকোনা বলি, সেটা আসলে সঠিক উত্তর। আবার যদি শেরপুর বলি, সেটা আসলে সঠিক উত্তর। তো শুধু ময়মনসিংহ না, ময়মনসিংহের ওই পাশে বিভাগটাতে যে জেলাগুলো রয়েছে ময়মনসিংহ বিভাগে, সেখানে আসলে গারো উপজাতিদের পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? এটা আসলে খুব ছোটকালের প্রশ্ন, আমরা সবাই এটা জানি। এটার উত্তর হবে ভাওয়াল এবং মধুপুরের বনভূমি। আচ্ছা, তারপর দেখুন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? তো হরিকেল আসলে বাংলাদেশের ম্যাপের ডান পাশের উপর এবং নিচে।
তো উপরে আসলে সিলেট, নিচে হলো চট্টগ্রাম। সিলেট এবং চট্টগ্রাম দুইটাই সঠিক উত্তর। অপশনে যেহেতু চট্টগ্রাম আছে তাই আমরা চট্টগ্রামে দাগালাম। আচ্ছা, এটাও বলে রাখতেছি সিলেটও কিন্তু সঠিক উত্তর হতে পারে। আচ্ছা, তারপর আমরা দেখি চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়? চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক হলো রাঙ্গামাটি। যারা ঘুরতে গিয়েছেন তারা বুঝতে পারবেন রাঙ্গামাটিতে আসলে চাকমা জনগোষ্ঠী অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, এখন আমাদের দেখার বিষয় যেটা সেটা হলো প্রশ্নগুলো কি আসতেছে, উপজাতি সম্পর্কিত আসতেছে, বনভূমি সম্পর্কিত আসতেছে, জনপদ সম্পর্কিত আসতেছে। তো আমরা আরো কিছু প্রশ্ন অ্যানালাইসিস করি, যেমন মিয়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে? এটা মোটামুটি সবারই জানার কথা, 3টি। এবং কোন 3টি? বাংলাদেশের সীমান্তবর্তী অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা আসলে এখানে সীমান্তের সাথে রয়েছে। আমি যদি একটু প্রথম অক্ষরগুলো বলি, কক্সবাজার, রাঙ্গামাটি এবং বান্দরবান। তো শর্টকাট হিসেবে শিখে রাখতে পারেন করাবা। করাবা আসলে 3টা জেলার নাম চলে আসে। এই 3টা আসলে মায়ানমারের সাথে সীমান্তবর্তী যে অংশ। তারপরে কিছু সহজ কোশ্চেন, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিকের মধ্যে রয়েছে? 62%। তাহলে আমি যদি বলি বাকি 38% কোথায়, এটা আসলে ভারতে রয়েছে। সুবলং ঝর্ণা ঝর্ণা, আমি জানি না কেউ ঘুরতে গিয়েছেন কিনা, খুব চমৎকার একটা ঝর্ণা এবং ঝর্ণায় যাওয়ার যে রাস্তাটা সেটা আরো বেশি সুন্দর। রাস্তা আসলে বলছি এটা নদী হবে, কাপ্তাই, কাপ্তাই লেক যেটা, এইটা দিয়ে যেতে হয়, খুব চমৎকার একটা দৃশ্য। সো যারা প্রিপারেশন নিচ্ছেন সময় পেলে বাংলাদেশ ঘুরে দেখবেন, সুন্দর একটা দেশ আমাদের, আশা করি সবারই ভালো লাগবে। পরবর্তী প্রশ্নটা দেখি, সোয়াচ অফ নো গ্রাউন্ড, পরিচিত প্রশ্ন, এটা বঙ্গোপসাগরের একটা চ্যানেল। আচ্ছা, নেক্সট আরেকটা সীমান্তবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে, বাংলাদেশ এবং বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? এটা নাফ নদী। সেন্ট মার্টিন মোটামুটি সবাই গিয়েছেন, সেন্ট মার্টিন গেলে নাফ নদী সম্পর্কে সবাই জানে। এই পাশে বাংলাদেশ, ওই পাশে মিয়ানমার। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আমি পড়ি, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। আচ্ছা, তো এই যে অ্যানালাইসিস গুলো করলাম, অ্যানালাইসিস গুলো করে আমাদের যেটা মনে হয়েছে যে বাংলাদেশ থেকে আসলে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা প্যাটার্ন আমরা তৈরি করি। এই হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে যতগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোকে আমরা মোটামুটি চেষ্টা করেছি 8টি ভাগে ভাগ করার। এটা আপনারা চাইলে আরো বেশি ভাগ করতে পারেন। আমাদের মতো করে আমরা 8টি অ্যানালাইসিস করেছি যে এইসব অংশ থেকে প্রশ্ন আসছে, যার মধ্যে 1 নম্বরে ভূ প্রকৃতি, অবস্থান, অক্ষাংশ, তাছাড়া সীমান্ত, বিভিন্ন জেলা নিয়ে প্রশ্ন আসতেছে, বাংলাদেশের মাটি বা ভূ প্রকৃতির উপর সরাসরি প্রশ্ন আসতেছে, বাংলাদেশের নদী, ঝর্ণা, উপজাতি, জনপদ এবং ভূমিকম্প। তো আমরা চেষ্টা করব আজকে প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার। সম্পূর্ণ পড়া তো আসলে আমাদের পক্ষে সম্ভব না, এটা আপনাদেরই পড়তে হবে, কিন্তু আপনাদের পড়ার যে টেকনিকটা আমরা চেষ্টা করব সেই টেকনিকটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম টপিক, বাংলাদেশের অবস্থান, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে আসলে যে কোনো দেশের অবস্থান নির্ণয় করা যায়। তো আপনি যখন বাংলাদেশের অবস্থান নির্ণয় করতে চাইবেন, আপনার জন্য বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানতে হবে। তো আমি একটু বলে দিই, এখানে ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা, দুঃখিত এটা একটু বাঁকা হয়ে গিয়েছে। তো এখানে ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা, এই ওয়াই অক্ষ বরাবর একটা রেখা থাকবে আর একটা এক্স অক্ষ বরাবর একটা রেখা থাকবে। এক্স অক্ষ রেখাটাকে আসলে দ্রাঘিমাংশ আর ওয়াই অক্ষের রেখাটা অক্ষাংশ। তাহলে বাংলাদেশের অক্ষাংশ যদি শুরু করি, আমাদের শুরু করতে হবে একদম শেষ অংশটা। এই শেষ অংশের যে মানটা সেটা হলো 20 ডিগ্রি 34 মিনিট। একটু বলে দেই, ডিগ্রি তো বুঝান, আর একটা দাগ যদি দেই সেটা হলো মিনিট, আর দুইটা যদি দেন তখন সেটা হয়ে যাবে সেকেন্ড। আচ্ছা, এটা হলো আমাদের শেষ অংশ, মানে কক্সবাজারের শেষে সেন্ট মার্টিনের দিকে। আর উপর দিকে যদি চিন্তা করি, এই যে পঞ্চগড়ের শেষ অংশ, ওরও তো একটা তাহলে অবশ্যই দ্রাঘিমা থাকবে, এই দুঃখিত অক্ষাংশ থাকবে। এই অক্ষাংশের মানটা হবে 26 ডিগ্রি 38 মিনিট। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা ছিল আমরা সেটা বলে দিয়েছি। এখন আমরা দ্রাঘিমাংশের অংশটা বলি। তাহলে দ্রাঘিমাংশ শুরু করতে হবে কোনটা? আমরা ওয়াই অক্ষের কাজটা করেছি, দেখুন এটা স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের, আর এটা ছিল এন্ডিং পয়েন্ট। তাহলে এখন শুরু করতে হবে এক্স অক্ষের দিকে রেখা। এখন এক্স অক্ষের দিকে রেখা আসলে পঞ্চগড় থেকে শুরু হবে না, সেটা শুরু হবে চাঁপাইনবাবগঞ্জ। কারণ বাংলাদেশের সবচেয়ে বামে যদি চিন্তা করি বা সর্বপশ্চিমে যেটা যে জেলাটা সেটা আসলে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে চাঁপাইনবাবগঞ্জের এখানে যে আমাদের দ্রাঘিমাংশটা হবে তার ভ্যালু হবে 88 ডিগ্রি 01 মিনিট। এখান থেকে শুরু আর শেষ, আমি যদি ডান পাশে আগাতে থাকি তাহলে শেষ যদিও মনে হচ্ছে সিলেট, কিন্তু সিলেট আসলে শেষ অংশ না। কারণ দেখুন আমি যদি একটা এক্স সমান্তরাল রেখা এখানে টানি, সিলেট আসলে রাঙ্গামাটি থেকে শেষ হচ্ছে, কিন্তু শেষ কিন্তু আসলে বান্দরবান থেকে হবে। তাহলে বান্দরবানের অংশটা যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে এই অংশ বান্দরবানের যে অংশটা সেটাকে যদি উপরে নিয়ে আসি, এখানে যে দ্রাঘিমাংশটা পাওয়া যাবে সেটা হলো 92 ডিগ্রি 41 মিনিট। এই চারটা ডাটা খুব ভালো মতো জানতে হবে, চারটার মধ্যে দুটো আসতে পারে, চারটাও আসতে পারে, যেটা হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ।
সাথে কিছু এক্সট্রা ডাটা বলি। দেখুন এই ঢাকার আসলে একটু পশ্চিম দক্ষিণ দিকে একটা জেলা আছে, সেটা হলো ফরিদপুর। এই ফরিদপুরের উপর দিয়ে একটা রেখা গেছে, আমি এই রেখাটাকে এঁকে দেখাচ্ছি। এই রেখাটা হলো 23.5 ডিগ্রি অক্ষরেখা। এই 23.5 ডিগ্রি অক্ষরেখার বিশেষত্ব হলো এটাকে বলা হয় কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি। এবং আপনাদের মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের উপর দিয়ে কোন আন্তর্জাতিক রেখাটি গিয়েছে, যার উত্তর হবে কর্কট ক্রান্তি। এবং যদি স্পেসিফিকলি বলে যে কোন জেলার উপর দিয়ে গেছে, সেটা হলো ফরিদপুরের উপর দিয়ে। এবং কর্কট ক্রান্তির অক্ষাংশ কত, সেটা হলো 23.5 ডিগ্রি। তাহলে এই হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। সাথে আমি কিছু এক্সট্রা ডাটা বলি, সেটা আপনারাও আসলে জানেন যে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, যার আসলে আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। তো যখন এই আয়তনটা শিখবেন, সাথে এটাও শিখে রাখবেন, এটাকে যদি বর্গমাইলে প্রকাশ করা হয় তাহলে কত হবে, সেটা হলো 56,977 বর্গমাইল। বর্গমাইল। আচ্ছা, এখন এর সাথে আমি যদি বলি, খুব সম্প্রতি 2012 এবং 2014 সালে দুটা আইন হয়েছিল, দুটা বিচার হয়েছিল, যে বিচারের মাধ্যমে বাংলাদেশ আসলে ভারত থেকে এবং মিয়ানমার থেকে কিছু সমুদ্র সীমা অর্জন করে। তাহলে আমি একদম হাতের ডান পাশে সমুদ্র সীমাটা আপনাদেরকে একটু লিখে দিই। সমুদ্র সীমা, তাহলে সমুদ্র সীমা, বাংলাদেশের টোটাল সমুদ্র সীমা হলো 1,18,813 বর্গ কিলোমিটার। এবং এটা আমরা কোথা থেকে পাইছি, কিছুটা মিয়ানমার থেকে পাওয়া গেছে এবং কিছুটা ভারত থেকে পাওয়া গেছে। মিয়ানমার থেকে পাওয়া গেছিল 2012 সালে এবং ভারত থেকে পাওয়া গেছিল 2014 সালে। আশা করছি এগুলো আপনারা জানেন, শুধুমাত্র আপনি মনে করে দেওয়ার জন্য আমি আরেকবার লিখে দিলাম। আমাদের পরবর্তী টপিকে চলে আসি। আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে বাংলাদেশের অবস্থানটা ঠিক করলাম। অবস্থান ঠিক করার পর আমাদের আসলে জানতে হবে বাংলাদেশের সীমান্ত বা বাংলাদেশের চারপাশে কে কে আছে। তো এখানে আসলে দেখাচ্ছে শুধু ভারত, শুধু ভারত লেখা আছে। আসলে ভারতের কোন রাজ্যটা এখানে আছে, তো আমি একটু শুরু করি। এটা হলো আমাদের টোটাল বাংলাদেশ। বাংলাদেশের পশ্চিম পাশে ভারতের লেখা আছে। আমি এটাকে বলি, এটা আসলে ভারত না লিখে যদি আমি পশ্চিম বাংলা লিখি বা পশ্চিমবঙ্গ লিখি তাহলে আসলে ভালো হয়, কারণ পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ, ভারতের একটি রাজ্য, যেটা বাংলাদেশের পশ্চিম অবস্থিত। আচ্ছা, এবার এই যে নিচে এই যে বাংলাদেশের মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে যদি বলি, এটার নাম হলো ত্রিপুরা। এটাও কিন্তু ভারতের অংশ, বাট রাজ্য হিসেবে যদি জেনে রাখতে চান সেটা হবে ত্রিপুরা। আচ্ছা, এখন এই যে বাংলাদেশের এইখানে আমি যে দাগটা দিচ্ছিলাম, এই দাগের উপরে আসলে যে অংশটা আছে এটা হলো ভারতের মেঘালয়। আপনাদের জানার কথা, মেঘালয় আসলে 7 সিস্টার্স এর একটি। এবং বাংলাদেশের মেঘালয় এবং ত্রিপুরার চারপাশে এই যে অংশটা আমি যে বাঁকা করে আঁকতেছি, এই অংশটা আসলে ভারতের আসাম। তাহলে বাকি থাকলো কি, আমি ত্রিপুরার নিচে এখানে যে সীমান্তটা আছে ওকে যদি একটু দেখাই দেই, এই সীমান্তর নাম, এটার নাম হলো মিজোরাম। তাহলে আপনার যদি একটা প্রশ্ন করি আমি, যে বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের কয়টি অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত, বা ভারতের কয়টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, আমাকে একটু চ্যাট বক্সে জানান তো, যে বাংলাদেশের সাথে ভারতের কয়টি অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে। ভেরি গুড, আপনারা পাঁচটি বলে দিয়েছেন। পাঁচটির নামগুলো মনে রাখবেন: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এবার আরেকটা কথা বলি। দেখুন এই যে অংশটা, এখানে মিয়ানমার এবং ভারত একসাথে যুক্ত, মানে এই অংশটা আসলে মিয়ানমারের সাথেও যুক্ত, এই অংশটা আসলে ভারতের সাথেও যুক্ত। তাহলে এই অংশের নামটা আসলে জেনে রাখা উচিত, এটা হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি। তাহলে একটা প্রশ্ন আমি বলতে পারি যে বাংলাদেশের কোন জেলা ভারত এবং মিয়ানমার দুটি দেশের সাথেই সীমান্ত শেয়ার করেছে, সেটা হলো রাঙ্গামাটি। আচ্ছা, তাহলে রাঙ্গামাটির উপরে, উপরে বলতে আসলে আমি উত্তর বুঝাচ্ছি, উত্তরে হলো মিজোরাম। আর আমি যদি দক্ষিণে বলি, দক্ষিণ হলো মিয়ানমার। তাহলে মিয়ানমারের এখানে আসলে দুইটা রাজ্য আছে, দুইটা স্টেট আছে, যেটা হলো বাংলাদেশের সাথে সীমানা নির্ধারণ, সীমানা শেয়ার করে, যার মধ্যে একটার নাম হলো চীন, আর আরেকটার নাম হলো বিখ্যাত রাখাইন। রাখাইন রাজ্য সম্পর্কে মোটামুটি সবাই এখন জানেন। এই দুইটা, তাহলে মিয়ানমারের মাত্র দুটি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে, আর ভারতের করে হলো 5টি রাজ্য। সাথে একটা এক্সট্রা ডাটা আপনাদেরকে বলে দেই, এটা পরীক্ষায় খুব বেশি আসে না, কিন্তু জেনে রাখাটা আসলে খুব ভালো। সেটা হলো, দেখুন বাংলাদেশ, ভারত, উপরে ভুটান, বাম পাশে হলো নেপাল, এই যে অংশটা, তাহলে এই অংশ দিয়ে দেখুন ভারতের নাগরিক কিন্তু বাংলাদেশের চারপাশে ঘুরে ভারতে যেতে পারে। তাহলে এই যে অংশ, মানে ভারতের নাগরিক ভারতে যাচ্ছে কিন্তু রাস্তাটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, ওর একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় চিকেন নেক করিডোর।
চিকেন নেক করিডোর। চিকেন নেক এটা আসলে দেখতে চিকেনের মতো, মানে চিকেন মুরগির গলার মতো দেখতে, যার জন্য এটা নাম দেওয়া হয়েছে চিকেন নেক করিডোর। তো এই ছিল মোটামুটি চিত্র থেকে বোঝানোর, সাথে আমি কিছু ডাটা দিয়ে দিই। বাংলাদেশের যে মোট সীমানা, আমি যদি বলি বাংলাদেশের মোট সীমানা কত, তাহলে সেটা হলো 5138 কিলোমিটার। তাহলে মোট সীমানা বলতে আসলে কি বুঝাচ্ছি, এই যে বাংলাদেশকে যদি আমি এভাবে আঁকতে চাই রেখা দিয়ে, তাহলে টোটাল রেখা যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে 5138। এখন এই সীমানা কার কার সাথে শেয়ার করা হয়েছে, একটা হলো ভারত, একটা হলো মিয়ানমার। তাহলে আমাকে এটাও জানতে হবে যে ভারতের সাথে কতটুকু, মিয়ানমারের সাথে কতটুকু। তো ভারতের সাথে হলো 4156 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে হলো 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার আসলে চীন এবং রাখাইন। তাহলে দেখুন 5138 হলো মোট, 4156 ভারতের সাথে, 271 হলো মিয়ানমারের সাথে, দুটা যোগ করলে তো 5138 হয় না, তাহলে কিছুটা বাকি আছে। সেই কিছুটা আসলে কি বলি, এই দেখুন এখানে কিন্তু কোনো দেশ নাই, এটা আসলে বঙ্গোপসাগরের সাথে সীমানা, তো এটাকে বলা হয় উপকূল। তাহলে বাকি অংশ যেটা সে আমরা উপকূল আকারে লিখতে পারি। তাহলে বাংলাদেশের উপকূল সীমা হলো 711 কিলোমিটার। তো এই ইনফরমেশন গুলো নিয়ে আসলে আমাদের একটু কনফিউশন থাকে, অনেকেই জিজ্ঞেস করে যে কোথায় পাইছেন, কোন বই থেকে। তো আমি যে ইনফরমেশন গুলো বলতেছি এটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ তথ্য থেকে নিয়েছি। আর আপনারা চাইলে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানেও কিছু ডাটা দেয়া আছে, এটা একটু শিখে রাখতে পারেন। তবে দুইটাই শিখে রাখবেন, কারণ প্রশ্নে আসলে বিজিবির ডাটা দিছে নাকি নবম দশম শ্রেণীর বই দিয়ে দিছে এটা কিন্তু বলবে না। তো আপনাকে আসলে দুটো ডাটাই শিখে রাখতে হবে যেন আপনি সঠিকভাবে আনসার করতে পারেন। আমাদের পরবর্তী টপিক, আমরা জেলা বিভাগ এই সম্পর্কে একটু জানবো। এখানে হাতের বাম পাশে যে চিত্রটা খুব চমৎকার একটা চিত্র, এখানে আসলে বাংলাদেশে যতগুলো জেলা আছে সবগুলোকেই দেখানো হয়েছে। তো আমি কিছু কথা আগে একটু বলে দিই। যেমন আমি ঢাকায় থেকে ক্লাস করতেছি, আপনারা এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছেন। এই ঢাকা হলো একটা বিভাগ, একই সাথে একটা জেলা। তো ঢাকা বিভাগের আন্ডারে একসময় 17টা জেলা ছিল। এই 17টা জেলা কিন্তু এখন আর নেই। কোনটা কোনটা বাদ গেছে আমি একটু বলি। প্রথমে যখন ময়মনসিংহকে বিভাগ করা হলো, ময়মনসিংহের সাথে নেত্রকোনা, শেরপুর, সাথে হলো টাঙ্গাইল, আর হলো জামালপুর, এই চারটা, এই চারজন ঢাকা থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে কি হলো, নতুন একটা বিভাগ তৈরি হলো। তাহলে 17টা ছিল, চারটা চলে গেল, বাকি থাকলো কয়টা, 13টা। আচ্ছা, এখানেই শেষ কিন্তু না। আপনাদের জানার কথা যে সম্প্রতি, খুবই সম্প্রতি, ফরিদপুরকে কেন্দ্র করে, এই যে ফরিদপুরকে কেন্দ্র করে নতুন একটা বিভাগের নামকরণ করা হয়েছে। সেই বিভাগের নাম হলো পদ্মা বিভাগ। বিভাগের নাম দেওয়া হয়েছে পদ্মা। এবং ফরিদপুর তখন কি হয়ে যাবে, ফরিদপুর হয়ে যাবে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, এটা হবে ফরিদপুর। এবং তাহলে ফরিদপুরকে কেন্দ্র করে বা ফরিদপুরকে সিটি কর্পোরেশন করে নতুন যে বিভাগটা হয়েছে সেখানে আসলে কয়টা জেলা থাকবে, 5টা। যেমন মাদারীপুর আছে, গোপালগঞ্জ আছে, ফরিদপুর নিজেও আছে, রাজবাড়ী আছে, আর হলো শরীয়তপুর আছে। তাহলে এই 5টা জেলাও কিন্তু ঢাকা বিভাগ থেকে বাইরে চলে গেল। তাহলে এবার আমাকে বলেন, আচ্ছা দুঃখিত, টাঙ্গাইল আসলে ঢাকার মধ্যে হবে, ধন্যবাদ আমাকে ঠিক করে দেওয়ার জন্য। টাঙ্গাইলটা এখানে হবে না, এখানে আসলে কিশোরগঞ্জ হবে। এখানে আসলে হবে কিশোরগঞ্জ। ধন্যবাদ যিনি আসলে আমাকে সঠিক করে দিয়েছেন। আচ্ছা, তাহলে বাকি থাকলো আমি বলি, বা ঢাকায় 17টা জেলা ছিল, 4টা ময়মনসিংহ নিয়ে গেল, 5টা ফরিদপুর নিয়ে যাবে। ফরিদপুর এখনো হয়নি, ওকে প্রস্তাবিত, কিন্তু সে চলে যাচ্ছে, সে নিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে এবার যদি আমি বলি যে তাহলে টোটাল কয়টা থাকবে, তাহলে আমি বলতে পারি যে আগে 17টা ছিল, 4টা ময়মনসিংহ নিয়ে গেল, আর 5টা নিয়ে গেল আমাদের ফরিদপুর বা পদ্মা। তাহলে 4 আর 5 9, 17 থেকে 9 গেলে বাকি থাকলো 8টা। আচ্ছা, এখন জেলা বিভাগের সাথে আপনাকে আরো যা যা জানতে হবে সেটা একটু বলি। যে বাংলাদেশের, আমি এই ডান পাশে যে মানচিত্রটা দেওয়া হয়েছে, ডান পাশে যে মানচিত্র দেওয়া হয়েছে সেখানে আসলে কিছু অংশ লাল কালার দেওয়া হয়েছে। কালার গুলো দেওয়ার কারণ হলো, আপনি যদি এই অংশটা দেখেন, এটা আসলে পঞ্চগড়, এই অংশটা হলো আসলে পঞ্চগড়। পঞ্চগড়কে কালার করা হয়েছে কারণ পঞ্চগড় হলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। তাহলে এটা কেন মনে রাখবো, এটা হলো সর্ব উত্তরের জেলা। এই হলো একটা ইনফরমেশন, আপনাকে জানতে হবে সর্বোত্তরের জেলা কোনটি। সাথে আরো জানতে হবে
যে জেলা তো জানলেন, তাহলে উপজেলা হিসেবে কোনটা আছে? তাহলে পঞ্চগড়ের কোন উপজেলাটা সর্ব উত্তরে আছে? সেটা হলো তেতুলিয়া। এই হলো দুইটা ইনফরমেশন। সাথে এক্সট্রা একটা জানবেন যে কোন মানে তেতুলিয়া তো একটা উপজেলা, উপজেলার কোন অংশটা বা কোন অংশটা তেতুলিয়ার বাংলা বান্দা, এই যে জায়গাটা, এটা আসলে বাংলাদেশের যদি বলি সর্ব উত্তরের জায়গা। তাহলে তেতুলিয়া হলো জেলা হিসেবে, দুঃখিত, পঞ্চগড় হলো জেলা হিসেবে, উপজেলা হিসেবে তেতুলিয়া, এবং জায়গা হিসেবে বাংলাবান্ধা। এটা হলো উত্তরের জন্য। এবার আসুন দক্ষিণে। দক্ষিণেটা দেখা যাচ্ছে যে সর্ব দক্ষিণে আসলে আমাদের খুব পরিচিত বা সবার পছন্দের একটা জায়গা, সেটা হলো কক্সবাজার। তাহলে সর্ব দক্ষিণের জেলা যদি জিজ্ঞেস করা হয়, সেটাকে আমরা বলবো কক্সবাজার। তাহলে কক্সবাজার জানবো কি জন্য? জেলা হিসেবে। তাহলে একইভাবে বলুন, কক্সবাজারের অবশ্যই একটা উপজেলা থাকবে, যেটা হলো সর্ব দক্ষিণের জন্য। সেই উপজেলার নাম হলো টেকনাফ। তাহলে জেলা উপজেলা গেল। টেকনাফের একটা জায়গা আছে যেটাকে আমরা সর্ব দক্ষিণের বলতে পারি, সেই জায়গাটা হলো সেন্ট মার্টিন। আমি ছোট করে লিখে দিলাম, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এবার চলে আসুন, উত্তর দক্ষিণ গেল, সর্বপশ্চিম। এখানে যে কালারফুল অংশটা দেওয়া হয়েছে হাতের বাম পাশে, আমি একটু কালার করে দিলাম, এটা আসলে চাঁপাই নবাবগঞ্জ। এই চাঁপাই নবাবগঞ্জ হলো বাংলাদেশের সর্বপশ্চিমের একটি জেলা, সর্বপশ্চিম। তাহলে আমরা শেখার সময় কি করছিলাম? আমরা জেলা শিখছিলাম, উপজেলা শিখছিলাম। তাহলে চাঁপাই নবাবগঞ্জের অবশ্যই একটা উপজেলা সর্বপশ্চিমে আছে, সেটার নাম হলো শিবগঞ্জ। আচ্ছা, শিবগঞ্জের উপজেলা, সাথে একটা জায়গার নামও জেনে রাখতে হবে। জায়গার নামটা আমি লিখে দিচ্ছি, জায়গার নামটা হলো মনাকষা। তো এতটুকু পর্যন্ত আসলে কোনো কনফিউশন থাকে না, এই তিনটা সবাই মোটামুটি মনে রাখতে পারে। 4 নাম্বার যেটা, যেটা হলো সর্বপূর্বে, এখানে একটু কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা কেন আমি একটু বলি। মনে হতে পারে যে সিলেট হয়তো বা সর্বপূর্বে অবস্থিত, কিন্তু এটা আসলে ভুল উত্তর। আপনি যদি সর্বপূর্বে একটু বামে আসেন, তাহলে আসলে সর্বপূর্বে অবস্থিত হলো আমাদের বান্দরবান। কারণ আমি যদি একটা রেখা টানি, তাহলে রেখা টানলে কিন্তু সিলেটকে নামলে আসলে রাঙামাটির উপর এসে পড়ে। তারপরেও কিন্তু বান্দরবানের কিছু এরিয়া আছে। তাহলে বান্দরবানকে আমরা আসলে কি বলবো? সর্বপূর্বের জেলা। তো বান্দরবান যদি জানি, সাথে আরো কি কি শিখতে হবে? বান্দরবানের একটা উপজেলা শিখতে হবে যেটা সর্বপূর্বে আছে, সেই উপজেলার নাম হলো থানচি। এবং থানচির একটা জায়গা আছে, যে থানচির কোন অংশটা বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত, সেই নামটা আমি খুব কষ্ট করে শিখেছিলাম, ভুলেও গেছি, আপনাদের জন্য আবার শিখে রাখতেছি। সেটা হলো আখানোটং। তাহলে এই যে 4টা ইনফরমেশন, সেটা একসাথে জেনে রাখবেন। আচ্ছা, আমি একটু একটু পুরানো বিষয়ে চলে যাচ্ছি। পুরানো বিষয়ের কথাটা হলো, আমি টাঙ্গাইল বলেছিলাম, টাঙ্গাইল বা কিশোরগঞ্জ হবে না। আমি আসলে আহ ময়মনসিংহের জন্য অলরেডি 4টা লাগাই ফেলছি। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই 4টাই হবে। টাঙ্গাইল আসলে ভুলে দাগ দিয়ে দিয়েছিলাম, আমি এর জন্য দুঃখিত। ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হলো জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ নিজে। এই হলো 4টা। আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন করি। আমি আমি বলে দিয়েছি ফরিদপুরকে কেন্দ্র করে পদ্মা নামক নবম বিভাগ ঘোষণা করা হয়েছে বা প্রস্তাবিত করা হয়েছে। বাংলাদেশের জেলা কিন্তু 64টা, কিন্তু এটা কিন্তু একটু জেনে রাখেন, 65তম একটা জেলা, 65তম জেলা একটা প্রস্তাবিত করা আছে। আমাকে কেউ কি বলতে পারবেন 65তম জেলা কোনটা প্রস্তাবিত? ভেরি গুড, আপনারা খুব দ্রুত উত্তর দিয়ে দিয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ যে আপনারা আসলে আপ টু ডেট আছেন। 65তম যে জেলাটা আসলে দেয়া হয়েছে বা প্রস্তাবিত করা হয়েছে, সেটার নাম হলো ভৈরব। তো আমাদের যে বিখ্যাত অংশ 64টা জেলা, সেটা হয়তো কিছুদিন পর পরিবর্তন হয়ে যাবে, সেটা 65টা জেলা হবে। তার একটা ছোট প্রশ্ন করি, এটা আপনারা চ্যাটে আমাকে জানাবেন। প্রশ্নটা হলো, বাংলাদেশের কয়টি সিটি কর্পোরেশন আছে? বাংলাদেশে বর্তমানে, আমি কিন্তু বলছি বর্তমানে, কয়টা সিটি কর্পোরেশন আছে? আচ্ছা, 12 এবং 13 নিয়ে কনফিউশন, আসলে উত্তর হবে 12। 13 নম্বর যেটা ফরিদপুর, সেটা প্রস্তাবিত, এখনো ঘোষণা করা হয়েছে, প্রতিষ্ঠিত হয় নাই। সো উত্তর কিন্তু 12। আর যদি বলে টোটাল কয়টা প্রস্তাবিত সহ, তখন হয়ে যাবে 13টি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী টপিকে চলে আসি, ভূপ্রকৃতি। তো বাংলাদেশের ভূপ্রকৃতি বা কোনো দেশের ভূপ্রকৃতি বলতে আসলে বোঝায় ওই দেশের মাটির অবস্থা কেমন, কোন অংশের মাটি দেখতে কেমন। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা সবগুলো জেলার আসলে পাশে রেখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা যদি ভাগ করি, আপনি 3টা বড় ভাগে ভাগ করতে পারবেন। তাহলে প্রথম যেটা হবে, সেটা হবে টারশিয়ারি যুগের পাহাড়। তো আমি শুধু টারশিয়ারি লিখি।
2 নাম্বার হবে প্লাইস্টোসিন, এবং 3 নাম্বার হবে সমভূমি। তো এখানে টারশিয়ারি এবং প্লাইস্টোসিন এই দুইটা কিন্তু পাহাড় বা এদের হাইট আছে, সমভূমির কিন্তু হাইট কম 30 মিটারের নিচে, এই জন্য এটাকে সমভূমি বলা হচ্ছে। তো আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে সেটা হলো টারশিয়ারি অঞ্চল কোনটা, প্লাইস্টোসিন অঞ্চল কোনটা, এবং সমভূমি অঞ্চল কোনটা। তো আমি একটু কালার করে দিই। এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো কিন্তু খুব উঁচু উঁচু পাহাড় হয়। আপনারা জানেন বিজয় বাংলা তাজিওডং বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থান বা উঁচু পাহাড়, যার হাইট হলো 1231 মিটার। দ্বিতীয় অবস্থানে আছে হলো কিউকারাডং, সেটা হলো 1230 মিটার। তো এই পাহাড়গুলো আসলে টারশিয়ারি যুগের পাহাড়। তো এই যে কিউকারাডং বা বিজয়, আমি নামগুলো বলতেছি আপনারা দেখেই বুঝতেছেন আসলে আসলে কোন জায়গার। এগুলো আসলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অংশ অন্তর্ভুক্ত। তো পার্বত্য চট্টগ্রাম অংশ মানে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই অংশগুলোতে যে পাহাড়গুলো আছে এগুলোকে আসলে আমরা বলতেছি টারশিয়ারি। তো আমি লাল দিয়ে আসলে কালার করে দিলাম টারশিয়ারি অংশটাকে। তো শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেট, সুনামগঞ্জ এই অংশে কিছু খুবই কম, যদিও হাইট কিছুটা কম, বাট এখানেও কিন্তু টারশিয়ারি যুগের কিছু পাহাড় আছে। সাথে আপনি মৌলভীবাজার যদি যান, মৌলভীবাজারে খুব হালকা আছে, এগুলোকে আসলে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। তো আমি লাল যেটা করলাম এই লাল অংশ দিয়ে আসলে বুঝাচ্ছি টারশিয়ারি। আমি কালারটা চেঞ্জ করি। নেক্সট অপশন সেটা হলো আমাদের প্লাইস্টোসিন। তাহলে প্লাইস্টোসিন হলো কোনগুলো, যেগুলো হলো টারশিয়ারি থেকে হাইট কম কিন্তু সমভূমি থেকে উচ্চতা বেশি। এটার হাইট মনে হয় 100 মিটারের কাছাকাছি, এভারেজ হাইট যদি বলি আর কি 100 মিটারের কাছাকাছি। এই অংশগুলো খুব চমৎকার। যেমন আপনি এই বগুড়ার নামটা শুনছেন, তাহলে বগুড়াটাকে আমি কালার করে দেই। বগুড়ার যে বরেন্দ্র ভূমি, এটা কিন্তু আমাদের প্লাইস্টোসিন যুগের। আচ্ছা, এরপর যদি আমি বলি গাজীপুর, গাজীপুর অংশে প্লাইস্টোসিন যুগের পাহাড় পাবেন। আচ্ছা, কুমিল্লা অংশ ঢাকার একদম পাশে, কুমিল্লা অংশ আপনি প্লাইস্টোসিন যুগের পাহাড় পাবেন। আচ্ছা, গাজীপুর অংশের একটা সুন্দর নাম আছে, নামগুলো আসলে জেনে রাখা উচিত। কেউ কি বলতে পারবেন গাজীপুরের যে আমি কালার করলাম প্লাইস্টোসিনের, এটার আসলে নামটা কি? ভাওয়ালগড়, ভেরি গুড। তো আমি আসলে গাজীপুরের যেটাকে কালার করেছিলাম এটার নামটাও বলে দিয়েছেন, খুবই সুন্দর, এটা হলো ভাওয়ালগড়। তাহলে বাকিটাও বলে দেই, বগুড়ার যেটা আছে এটাকে বলা হয় বরেন্দ্রভূমি। আর কুমিল্লারটার নাম কি? কুমিল্লারটা বলুন তো একটু, কুমিল্লা লালমাই, ভেরি গুড। আপনার এটা মোটামুটি জানা আছেন। তো আমি দুইটা দেখাই দিলাম, লাল দিয়ে বুঝালাম টারশিয়ারি এবং নীল দিয়ে বুঝালাম হলো প্লাইস্টোসিন। তাহলে বাকি যে সাদা অংশটা এটার আমি কালার করলাম না, এই কালারলেস যেটা সেটা আসলে সমভূমি, মানে বাকি সমস্ত অংশে আসলে সমভূমি। এখন রাজবাড়ী যদি প্রশ্ন করে যে রাজবাড়ী কোন ধরনের অংশ বা রাজবাড়ী বাংলাদেশের কেমন ভূপ্রকৃতি, উত্তর হবে সমভূমি। কিন্তু আপনাকে যদি বলো যে বগুড়া বাংলাদেশের কেমন ভূপ্রকৃতি, সেটা হবে প্লাইস্টোসিন। আপনাকে যদি বলো রাঙ্গামাটি, তখন হবে টারশিয়ারি। তো এই তিনটা পাহাড় খুব ভালো মতো জানবেন। সাথে এটাও বলি, এটা রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী টপিক যাই। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। পরবর্তী টপিক বাংলাদেশের কিছু নদী নিয়ে আমরা আলোচনা করব। নদীর ডান পাশে নদীর চিত্র দেওয়া আছে কিছু, বাম পাশে বাংলাদেশের জেলাগুলো দেওয়া আছে, যেন আপনি বুঝতে পারেন এই নদীটা বাংলাদেশের কোন অংশ দিয়ে প্রবেশ করেছে। যেন আমরা যদি শুরু করি, যে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র যে অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেটা আসলে কুড়িগ্রাম। কুড়িগ্রামের একটা বিখ্যাত জায়গা, সেটাকে বলা হয় চিলমারি, খুব চমৎকার একটা জায়গা, আমার ফ্রেন্ডের বাসা। তো এখানে আসলে বুড়িগঙ্গার প্রশস্ত একটা অংশ দেখা যায়। আচ্ছা, এরপর দেখেন তিস্তা, তিস্তা যেখানে প্রবেশ করেছে এটা নিয়ে আসলে দুইটা জেলার পাশে হয়ে যায়, একটা হলো নীলফামারী, একটা হলো লালমনিরহাট। এই তিস্তা এবং ব্রহ্মপুত্র একসাথে মিলে, মানে তিস্তা ব্রহ্মপুত্র যখন একসাথে মিলে গেছে তখন তার নাম হয়ে যায় যমুনা। যমুনা কিন্তু আলাদাভাবে বাংলাদেশে প্রবেশ করেনি, সেটার নাম হয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র থেকে। আচ্ছা, এবার যমুনা চলে আসলো। আমি রাজশাহীর একটা অংশ দেখাই। রাজশাহীর এই অংশ দিয়ে যে নদীটা প্রবেশ করেছিল সেটা ভারতে নাম ছিল গঙ্গা, আর বাংলাদেশে ঢোকার পর তার নাম হয়ে যায় পদ্মা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যমুনা আসলো, গঙ্গা আসলো, একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়েছে। যমুনা এবং গঙ্গা যে জায়গাটায় মিলিত হয়েছে তার নাম কি? এটা কিন্তু মনে হয় বিগত বছরের একটা প্রশ্ন ছিল, যে যমুনা এবং গঙ্গা, দুঃখিত পদ্মা বা গঙ্গা একই হই, এখানে যেটাতে মিলিত হয় সেই মিলিত স্থানের নাম কি? বিগত বছরের একটা প্রশ্ন ছিল, আপনারা উত্তর দিয়ে দিয়েছেন, এটার নাম হলো গোয়ালন্দ।
তাহলে জয়েন্ট যেখানে যেখানে জয়েন্ট হয়েছে সেটা খুব ভালো মতো জানবেন। আচ্ছা, ব্রহ্মপুত্রর একটা পুরাতন শাখা আছে, পুরাতন ব্রহ্মপুত্র। এটা আসলে যে জেলার উপর দিয়ে চলে গেছে সেই জেলাটা হলো ময়মনসিংহ। ময়মনসিংহে গেলে কিন্তু পুরাতন ব্রহ্মপুত্রটা দেখা যায়। যাই হোক, এখানে অনেকগুলো জেলা আরো কিছু জেলার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা একটু নিচে ডান পাশে চলে আসি। সুরমা, এই যে এখানে সুরমা কথাটা লেখা আছে, এটা হলো সুরমা। আর এটার নাম লেখা নাই, এটার নাম হলো কুশিয়ারা। তাহলে সুরমা এবং কুশিয়ারা এটা হলো সিলেটের দুই পাশ, একটা হলো সিলেটের মৌলভীবাজার, আর হলো সিলেট দিয়ে অংশ বাংলাদেশে প্রবেশ করেছে। সুরমা এবং কুশিয়ারা যখন মিলিত হয় তখন তার নাম হয় কিন্তু মেঘনা। তাহলে মেঘনা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করে নাই, সুরমা এবং কুশিয়ারা মিলে মেঘনা তৈরি হয়েছে, বা মেঘনার শাখা নদী বলতে পারে সুরমা এবং কুশিয়ারা হয়ে। এবার দেখুন, এই পাশ থেকে আসছে যমুনা, এই পাশ থেকে আছে মেঘনা, ওরা গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে। আমারও বলি, যেখানে যেখানে মিলিত হবে নামগুলো খুব ভালো মতো জানতে হবে। তার পূর্বে পদ্মা এবং যমুনারটা বলেছিলাম, এখন মেঘনা এবং পদ্মারটা বলছি। এর নাম হলো চাঁদপুর। ইলিশের আঁকড়া বলা যায়, সবচেয়ে বেশি ইলিশ এখানেই পাওয়া যায়, চমৎকার ইলিশ পাওয়া যায়। এরপর চাঁদপুরের পরে কিন্তু যমুনা বা পদ্মা আর কেউ নাই, সেটা হলো মেঘনা। চাঁদপুরের পরে মেঘনা, এই মেঘনা আসলে বাংলাদেশের বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে আপনারা যদি একটু এঁকে এঁকে প্র্যাকটিস করেন, আসলে আপনাদের নিজেদের পড়াটাও ভালো হবে, সাথে মাথায় থাকবে বেশি। আচ্ছা, তারপর এদিকে কর্ণফুলী দেওয়া আছে, বা এখানে নাফ নদী আছে পাশে। তো এই জিনিসগুলো একটু এঁকে এঁকে প্র্যাকটিস করবেন, এতে আপনার জন্য খুব সুবিধা সুবিধা হবে প্রিলির জন্য এবং রিটেনের জন্য। তারপরে বাংলাদেশের লেক, বিল, বন্দর, এখান থেকে প্রশ্ন আসতে পারে। লেকের মধ্যে ফয়েজ লেক খুব গুরুত্বপূর্ণ, রাঙামাটিতে কাপ্তাই হ্রদ খুব গুরুত্বপূর্ণ, বিলের মধ্যে চলন বিল খুবই গুরুত্বপূর্ণ, চলন বিল কোথায় এটা প্রশ্ন আসতে পারে। তাছাড়া ডাক বিল ডাকাতিয়া, এটাও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার সমুদ্র বন্দরের মধ্যে আছে তিনটা, চট্টগ্রাম, মংলা, পায়রা। যেমন পায়রা হলো একমাত্র সমুদ্র বন্দর যেটা বাংলাদেশের স্বাধীনতার পর, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর চালু হয়েছে, বাকিগুলো কিন্তু আগে থেকেই ছিল। পায়রা বন্দর হলো স্বাধীনতার পর একমাত্র। আচ্ছা, নদী বন্দরের একটু চেঞ্জ করে দেই, বর্তমানে নদী বন্দর আসলে চেঞ্জ হয়ে গেছে, এটা হলো 35টা হয়ে গেছে। তো সর্বশেষ নদী বন্দর কোনটা ছিল সেটা একটু শিখে রাখবেন। একই সাথে সর্বশেষ স্থলবন্দর কোনটা ছিল সেটাও শিখে রাখবেন। আর স্থলবন্দরের কাজটা কি? স্থলবন্দরের কাজ হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ভারত এবং মিয়ানমার, এই দুইটার সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক, যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখা। নেক্সট প্রশ্ন, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশের যতগুলো ইনফরমেশন বাংলাদেশ রিলেটেড, আমরা সবগুলো আসলে আপনাদেরকে ম্যাপ দিয়ে, বাংলাদেশের ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এতে আসলে ভিজুয়ালটা খুব সহজ হয়, খুব সহজেই বুঝতে পারা যায় কে কোথায় আছে। যেমন উপজাতি নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা বিগত বছরে দেখেছিলাম। এখন উপজাতি কয়টা আছে এটা একটা বিশ কনফিউশন প্রশ্ন। যেমন 45 এবং 50 দুইটার মধ্যে একটা কনফিউশন থাকে। এখন 50 যেটা, সেটা কিন্তু সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়ে গেছে। তাই 45 এবং 50 যদি অপশনে থাকে, আপনারা অবশ্যই 50 লাগাবেন, কারণ গভর্নমেন্ট গ্যাজেট, মানে প্রশ্ন যখন করা হয় তখন গভর্নমেন্ট গ্যাজেট থেকেই করা হয়। তাই 50টা হবে সঠিক উত্তর। এখন বাংলাদেশের সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে উপজাতি, সেটা হলো চাকমা, যেটা হলো মূলত রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তাছাড়া খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারে পাওয়া যায়। এই জন্য কিন্তু আমরা এখানে কালার করে দিয়েছি। চাকমা চিত্রটা দেখতে পাচ্ছেন, চাকমাকে আসলে আঁকা হয়েছে রাঙ্গামাটিতে, তাছাড়া বান্দরবানও এদেরকে পাওয়া যায়। আচ্ছা, এরপর আমি যদি দ্বিতীয় বৃহত্তম বলি, তাহলে আসলে আমাকে গারোর কথা বলতেই হবে। এটা আসলে ময়মনসিংহ বিভাগের মধ্যে পাওয়া যায়। দেখুন, এগুলো কিন্তু সবগুলো ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, তো ময়মনসিংহ বিভাগের অংশ, এই জন্য আমরা ময়মনসিংহে এদেরকে দেখিয়েছি। আচ্ছা, সাথে একটা কথা বলে রাখি, গারো কিন্তু মাতৃতান্ত্রিক একটা উপজাতি। বাংলাদেশে অনেকগুলো উপজাতি আছে, টোটাল সংখ্যা হলো 50 সরকারি গ্যাজেট মতে। তার মধ্যে মাত্র দুটি হলো মাতৃতান্ত্রিক, একটি হলো গারো, আরেকটি আছে, আমাকে কি বলতে পারবেন যে সেটা কে? ভেরি গুড, আরেকটা হলো খাসিয়া। তাহলে মাতৃতান্ত্রিক দুটার মধ্যে একটা হলো গারো, আরেকটা হলো খাসিয়া। তাহলে এখন প্রশ্ন হলো, খাসিয়া এরা কোথায় আছে, তাই না? তো আমরা এখানে লিখে দিয়েছি, খাসিয়া মূলত সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এখানে পাওয়া যায়। তো সিলেটের অংশে পাওয়া যায় আর কি, খাসিয়ারা পাওয়া যায় সিলেটের অংশে। তো এখানে দেখাও হয়েছে সিলেট অংশে মূলত খাসিয়ারা পাওয়া যায়। তো এখানে আমরা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদেরকে দেখিয়েছি। এটা আপনারা যদি ম্যাপের সাহায্যে শিখেন, আসলে আপনার জন্য খুব সুবিধা হবে, মনে রাখতে খুব সুবিধা হবে, এই জন্য ম্যাপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জনপদের উপর। জনপদ প্রশ্নটা প্রিলির জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এবং জনপদের উপর রিটেনের প্রশ্নটা 5 নাম্বারের জন্য আসে।
তো 5 নম্বরের একটা প্রশ্ন আনসার করার জন্য আপনাকে অবশ্যই একটা চিত্র দিতে হবে, এবং চিত্রটা দিলে স্যার আসলে বুঝতে পারবে যে আপনার নলেজটা কত ভালো। যেমন একটা প্রশ্ন এসেছিল, এটা হলো 35 বিসিএস এ, যে রার জনপদ কোথায় বা রার জনপদ সম্পর্কে লিখুন। তো রার হলো এমন একটা জনপদ যেটা বাংলাদেশের মধ্যে পড়েনি, বা রারের আন্ডারে বাংলাদেশের মানচিত্রে কোনো অংশ নেই। এটা হলো পশ্চিমবঙ্গের একটা জনপদ, মানে বর্তমান পশ্চিমবঙ্গ আসলে রারের আন্ডারে ছিল। এবং রারেরও আসলে দুইটা অংশ ছিল, একটা হলো উত্তর, একটা হলো দক্ষিণ। আচ্ছা, তাছাড়া পুন্ড্র, বঙ্গ, সমতট এই সব সম্পর্কে পড়েছেন আপনারা। তো আমি কয়েকটা সম্পর্কে একটু বলে দিই। যেমন সেন্টারে যেটা দেখা যাচ্ছে, যেটা হলো বঙ্গ। তো বঙ্গর মধ্যে আসলে ছিল সেন্টার, যেহেতু এখানে আসলে আমাদের অবশ্যই ঢাকা ছিল, তাহলে এটা জানতে হবে যে ঢাকা আসলে কোন জনপদের অংশ, সেটা হলো বঙ্গ। তাছাড়া এখানে ময়মনসিংহ ছিল, এই দুইটাই বিখ্যাত। আর যদি নতুন হিসেবে চিন্তা করি, যে নতুন তো ফরিদপুরকে বিভাগ করা হয়েছে, তাহলে ফরিদপুরও আসলে এই বঙ্গের আন্ডারই ছিল, এটাও জেনে রাখা উচিত। সমতট, এটা খুব সবচেয়ে সহজ, এটা ঢাকার একদম পাশে, এটা হলো কুমিল্লা। চন্দ্রদ্বীপ, যারা বরিশালের মানুষ তারা আসলে গর্ববোধ করেন যে বরিশালের পূর্ব নাম হলো চন্দ্রদ্বীপ, খুব চমৎকার একটা নাম ছিল চন্দ্রদ্বীপ, যেগুলো বর্তমান বরিশাল। আচ্ছা, এখন হরিকেল দেওয়া হয়েছে আসলে দুই জায়গায়, উপরেও দেওয়া হয়েছে, নিচেও দেওয়া হয়েছে। তো সিলেটের অংশ এবং চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামের পুরো অংশটাই, মানে এই টোটাল অংশটাই আসলে হরিকেলের অংশ। তাহলে আমি বলতে পারি যে ত্রিপুরা, বর্তমান যে ত্রিপুরা আছে, এটা আসলে হরিকেলের মধ্যেই ছিল, যদি আমরা লিখিনি, বাট কখনো যদি প্রশ্ন আসে ত্রিপুরা কোন জনপদের অংশ, আপনি কিন্তু বলতে পারবেন যেটা আসলে হরিকেল। তাছাড়াও দেখুন, পুন্ড্র ছিল, বরেন্দ্র ছিল, বরেন্দ্র আসলে বগুড়ার, তার গৌর ছিল চাঁপাইনবাবগঞ্জের, এগুলো আসলে জেনে রাখবেন, মানচিত্র আকারে শিখবেন, এবং কোন অংশে বা কোন জেলা কোন জনপদের অংশ এটা একটু জেনে রাখবেন। আচ্ছা, এবার হলো আমরা ভূমিকম্প নিয়ে একটু পড়াশোনা করব। এখানে তিনটা কালার দেওয়া হয়েছে, তিনটা কালারের জন্য আমি তিনটা নাম দিচ্ছি, 1 2 3। এই তিনটা নাম দেওয়ার কারণ হলো এটা হলো জোন। প্রথম যে জোন, এটাকে বলা হয় প্রলয়ঙ্কারী, প্রলয়ঙ্কারী জোন। 2 নাম্বার যে নাম, সেটা হলো বিপজ্জনক। এবং 3 নাম্বার যেটা নাম, সেটা হলো লঘু। আমি জোনগুলো আলাদা করে দিই, এটা হলো জোন 1, জোন 2, জোন 3। এখন ভূমিকম্প কেন হয়, সেটা একটা বিশেষ প্লেটের জন্য হয়, যেটাকে বলা হয় টেকটনিক প্লেট। আর বাংলাদেশ আসলে ভারতীয় উপমহাদেশের টেকটনিক প্লেট এবং মিয়ানমার সাব প্লেটের মাঝখানে অবস্থিত। তো দুইটা প্লেট যখন থাকে, এই মনে করেন একটা প্লেট, এই মনে করেন একটা প্লেট, দুইটা প্লেট যদি পাশাপাশি থাকে, এর মধ্যে সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের ফলে আসলে ভূমিকম্প তৈরি হয়। এবং ওই ভূমিকম্পের মাত্রাটা কত, সেটার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। যেমন প্রলয়ঙ্কারী, ওর রিক্টার স্কেলে মাত্রা যদি বলি, এটা হবে গ্রেটার দেন 8। আচ্ছা, লঘু যদি হই, সেটা হবে লেস দেন 6। তাহলে বুঝতেই পারতেছেন বিপজ্জনক আসলে কি, সে 8 থেকে ছোট হবে কিন্তু 6 থেকে বড় হবে, এই হিসেবে ভাগ করা হয়েছে। এখন আপনাদের কার জেলা কোথায় সেই অনুসারে দেখতে পারবেন, যেমন নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এগুলো প্রলয়ঙ্কারী, এখানে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু সাতক্ষীরা বা খুলনা বা বাগেরহাট, যশোর, এখানে আসলে লঘু, মানে এখানে ভূমিকম্পের, যদি ভূমিকম্প হয় তার ক্ষয়ক্ষতিটা কম হবে, কারণ এটা লঘু অঞ্চলে অবস্থিত। আরো একটা কারণ রয়েছে আসলে, এই বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম এই যে অংশটা, এখানে আসলে মৃতপ্রায় বদ্বীপ, মানে এখানে আসলে কোনো চ্যানেল নেই বা কোনো নদী নেই যেখানে এখানে ফ্লো করে, যার ফলে এটাকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। এবং মৃতপ্রায় বদ্বীপ যে অংশগুলো রয়েছে, সেখানে আসলে দেখা যায় ভূমিকম্পের প্রাবল্যটা কিছুটা কম থাকে। তো আমরা আরেকটা টপিক সম্পর্কে বলি, এটা আসলে আমি খুব একটা পড়াবো না, আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের যদি যোগাযোগ আপনাদের অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে কিছু বন্দর দরকার, যে এই বন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে গাড়ি ভারতে যাবে বা ভারত থেকে গাড়ি বাংলাদেশে আসবে। যার মধ্যে খুব বিখ্যাত একটা বন্দর হলো বেনাপোল, দর্শনা, এই দুইটাই আসলে যশোরের। তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে যে বেনাপোল বাংলাদেশের কোন জেলার বন্দর। একইভাবে টেকনাফ নিয়ে প্রশ্ন করতে পারে, তামাবিল নিয়ে প্রশ্ন করতে পারে, বিলুনিয়া নিয়ে প্রশ্ন করতে পারে। আবার একটা প্রশ্ন এরকমও ছিল যে বেনাপোল যেটা হলো বাংলাদেশের বন্দর, তো বেনাপোল তো পশ্চিমবঙ্গেও আছে, মানে বেনাপোলের অপর পাশ হলো পশ্চিমবঙ্গ, সেটার নাম কি ছিল, তো সেটার নাম ছিল পেট্রাপোল। তো এই ধরনের কিছু প্রশ্ন থাকে যে বন্দর রিলেটেড। বা সোনা মসজিদটা শিখে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের জন্য। আর সবচেয়ে সুবিধা হলো কি, আপনি যদি বাংলাদেশটা ঘুরেন, ম্যাপে ঘুরেন বা ফিজিক্যালি ঘুরেন, আপনি আসলে বাংলাদেশের অনেক কিছুই জানতে পারবেন। তো আমরা চেষ্টা করেছি বাংলাদেশের
যতগুলো ইনফরমেশন বিগত বছরের পরীক্ষায় আসে সবগুলো ইনফরমেশনকে ম্যাপের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরতে, যেন আপনাদের জন্য পড়াটা খুব সুবিধার হয় বা সহজ হয়। তো আপনাদের সামনে একটা পোল কোশ্চেন দেওয়ার অনুরোধ করছি খুব দ্রুত। আমি আগে থেকে একটু বলে রাখি যে পোলগুলো দেওয়া হবে সবগুলোর জন্য সময় হলো মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিবেন, দেরি করবেন না, কারণ এটা তো ম্যাথ না যে দেরি করবেন। এবং 30 সেকেন্ডের মধ্যে পোলগুলো আমরা ক্লোজ করে দেব। প্রথম প্রশ্ন হলো, বাংলার যে ভূমিকম্প সম্পর্কিত একটা মানচিত্র আমরা দেখালাম, এটা আসলে কে তৈরি করেন? পোলগুলো খুব দ্রুত আনসার করার চেষ্টা করবেন। আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় মোর দেন 60% আসলে কারেক্ট আনসার। তা আমি ক্লোজ করে দিই, আপনার সাথে একটু শেয়ার করে দিই। সঠিক উত্তর হলো কনসোর্টিয়াম, এটাই আসলে সঠিক উত্তর। ধন্যবাদ। তো এটা কারেক্ট আনসার হলো কনসোর্টিয়াম। ওকে, নেক্সট পোল। পরের একটা পোল আছে, এটা একটু দিয়ে দেন। এটা আমি মনে হয় বলে দিয়েছিলাম ত্রিপুরা আসলে কোন জনপদের অংশ হবে। এখানে কনফিউশনটা তৈরি হয় আসলে হরিকেল এবং সমতটের মধ্যে। সমতট আসলে হবে না, বা এই প্রশ্নটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। খুব দ্রুত গতিতে দেখতেছি সবাই হরিকেল দেখাচ্ছেন, থ্যাংক ইউ। তো এটা আর বলে আমি না রাখি, সঠিক উত্তর আসলে হরিকেলই হবে। তাও আপনারা শেয়ার করেন, প্রায় 87% সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। সঠিক উত্তর হলো হরিকেল। নেক্সট, এবার আবার আমরা কিছু বিগত বছরের প্রশ্ন পড়ব। তো বিগত বছরের প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আমরা এটাও দেখবো যে এই প্রশ্নগুলো আসলে কোন রিলেটেড বা কোন সাবজেক্টেড। তো আমরা শুরু করি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ, এটা একটু দেখেন, বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিলেন। তো পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, তাহলে এটা হলো জাতিসংঘ রিলেটেড, জাতিসংঘের সাথে বাংলাদেশ রিলেটেড, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল কবে? এটা খুব কমন প্রশ্ন। তাহলে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড 6 দফা 66 সালের একটা ঘটনা প্রশ্ন করা হয়েছিল। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? গঠন, দ্যাট ইজ 10 এপ্রিল। আর 17 এপ্রিল কি হয়েছিল? শপথ ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 39 বিসিএস এসেছিল নৌ কমান্ড। নৌ কমান্ড দিয়ে না বলো, এটা বলতে পারতো স্পেশাল সেক্টর। বাংলাদেশে একটা স্পেশাল সেক্টর ছিল, যেটা হলো 10 নম্বর সেক্টর। স্পেশাল বলার কারণ হলো এখানে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। আচ্ছা, তারপর দেখেন মুজিবনগর সরকার, এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। এটা একটু ডিফারেন্ট, কারণ নর্মালি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এই প্রশ্নগুলো করা হয়, এখানে ছিল ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। এটা সঠিক উত্তর হলো এইচ এম কামরুজ্জামান। উনি একাধিক দায়িত্বে ছিলেন, তাছাড়া তাজউদ্দিন আহমেদ স্যারও একাধিক দায়িত্বে ছিলেন, মনসুর আলী স্যারও একাধিক দায়িত্বে ছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি। 54 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? এটা খুব কমন, এটা হলো নৌকা। সাথে একটা কথা বলে রাখি, যুক্তফ্রন্ট গঠন হয়েছিল আসলে 4টি দল নিয়ে, 4 দল মিলে, এবং সেই দলের নেতৃত্ব দিয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নাকি শেরে বাংলায় একে ফজলুল হক? একটু বলেন তো, যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিল? একটু চ্যাট বক্স আমাকে বলেন, যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিল? সরওয়ার্দী? না, সরওয়ার্দী না। শেরে বাংলা, ভাসানী, আপনার ফজলুল হক। আসলে শেরে বাংলা একে ফজলুল হক হবে, উনি ছিলেন নেতৃত্বে, যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন আমি বলি। 1971 সালে 7ই মার্চ বাংলাদেশে একটা আন্দোলন চলছিল, এই আন্দোলনটা হলো অসহযোগ আন্দোলন। এটা 3রা মার্চ ঘোষণা করা হয়েছিল, বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার বীর প্রতীক কতজনকে দেয়া হয়েছিল? তো এখানে আসলে 4টা অপশনে দেওয়া আছে। 7 জন হলো শ্রেষ্ঠ, 68 জন হলো বীর উত্তম, 150 জন হলো বীর বিক্রম, এবং আমাদের সঠিক উত্তর 426, যেটা হলো বীর প্রতীক। আচ্ছা, জাতিসংঘ রিলেটেড আরো একটা প্রশ্ন আসে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর হলো 136। সাথে এটাও জেনে রাখবেন যে বাংলাদেশ কিন্তু খুব কাছাকাছি সময় 72 সালে কমনওয়েলথেরও সদস্য হয়েছিল। তো কমনওয়েলথের সদস্য হয়েছিল, সেটা হলো 32তম, 32। এই দুইটা প্রশ্নের মধ্যে কনফিউশন তৈরি হয়, দুইটা একসাথে বলে দিলাম, আশা করছি কাজে লাগবে। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করলাম, সেই প্রশ্নগুলোর আলোকে আমরা বলতে পারি যে এই প্রশ্নগুলো করা হয়েছিল বাংলাদেশের অভ্যুত্থানের উপর, এবং যে অভ্যুত্থানের প্রথম পর্যায় হলো ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন যখন পড়বেন, স্টেজ আকারে পড়বেন, 47, 48, 52।
52-তে আসলে মূল আন্দোলনটা হয়েছিল এবং যার ফলাফলটা পাওয়া গিয়েছিল 54 এবং 56-তে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি আসলে সামরিক শাসন, যেখানে আসলে পাকিস্তানের দুজন ব্যক্তির নাম বলা হচ্ছে, আইয়ুব পর্যায়, ইয়াহিয়া পর্যায়, এবং তৃতীয় পর্যায়ে যেটা হলো আমাদের স্বাধীনতা। তো স্বাধীনতাকে যদি আপনি ভালো মতো পড়তে চান, আপনাকে অবশ্যই 70-এর নির্বাচনটা খুব ভালো মতো পড়তে হবে, সাথে 71-এ আমরা যে সংগ্রামটা করেছিলাম সেটাকে পড়তে হবে। তো সংগ্রামটা পড়ার সময় আবার ভাগ করে পড়বেন, মার্চ মাসে কি হয়েছিল, সরকার কিভাবে গঠন করা হয়েছিল, যুদ্ধ কে কে করেছিল, কোন কোন দেশ সহযোগিতা করেছিল, বা বাংলাদেশের বন্ধু কারা ছিল। তো আসুন আমরা একটা একটা করে শুরু করি। তো প্রথম পর্যায় যেটা হলো ভাষা আন্দোলন। তো 47-কে আমরা বলছি ভাষা আন্দোলনের একদম প্রাথমিক পর্যায়। 47-এ যে ঘটনাটা ঘটেছিল প্রথমেই যদি বলি যে 17ই মে খলিকুজ্জামান 17ই মে খলিকুজ্জামান উনি আসলে একটা প্রস্তাব রাখেন যে উর্দুকে নাকি পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। আচ্ছা, তো যখনই উনি এই প্রস্তাবটা রাখেন তার একটা প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদটা করেন হলো বাংলার অন্যতম ভাষা গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, সাথে এটাও বলি 1947 সালে কিন্তু প্রথমবারের মতো তমুদ্দুন মুসলিস, যেটা ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন, এই তমুদ্দুন মুসলিস কিন্তু এই 47 সালেই প্রথমবার গঠন করা হয়েছিল। তো তমুদ্দুন মুসলিস নামটাও যেমন জানতে হবে, প্রথমবার কখন গঠন করা হয়েছিল সে তারিখটা আসলে জানতে হবে। সেটা হলো 1 সেপ্টেম্বর। বুঝতেই পারছেন এটা 1947 সালের ঘটনা, তাই 1947। তো এই ইনফরমেশন গুলো জানতে হবে। আচ্ছা, তারপরে 1948 সালের ঘটনা যদি বলি, 1948 সালের 23 ফেব্রুয়ারি গণপরিষদ। গণপরিষদ কথাটা যখনই পড়বেন তখন মাথায় রাখবেন, গণপরিষদ বলতে আসলে বোঝায় যেই পরিষদ একটা সংবিধান রচনা করতে পারে। তাহলে গণপরিষদ যেখানেই পড়বেন বুঝে নিবেন এই কমিটিতে যারা আছে তাদের অন্যতম কাজ হলো সংবিধান রচনা করা। তো 23 ফেব্রুয়ারি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত, নামটা অনেকেই পড়েছেন, ধীরেন্দ্রনাথ দত্ত, উনি প্রস্তাব করেছিলেন যে উর্দু না, উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, কারণ 56% মানুষের মুখের ভাষা হলো বাংলা। এবং 1948 সালের 11ই মার্চ, এই 11ই মার্চ একটা বিশেষ ঘটনা, এটাকে আসলে ভাষা দিবস হিসেবে পালন করার ডিসিশন নেওয়া হয় যে এখন থেকে 11ই মার্চ হবে ভাষা দিবস। আচ্ছা, তো এই যে আন্দোলনগুলো হচ্ছিল তখন আসলে কে বাংলার বা বাংলার আসলে তখন পূর্ব বাংলাই ছিল, তো পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল সেটা একটু জেনে রাখা উচিত। তখন আসলে খাজা নাজিমউদ্দিন ছিল। উনি আসলে মোহাম্মদ আলী জিন্নাহকে সাপোর্ট করতে গিয়ে বলে দিয়েছিল যে হ্যাঁ উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে, এবং তৎকালীন সময়ে বাংলার দামাল ছেলেরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছিল তারা আসলে প্রতিবাদ করেছিল যে আসলে বাংলাকেই আসলে রাষ্ট্রভাষা করতে হবে। কারণ আমাদের তৎকালীন যদি আমি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের জনসংখ্যার 7 কোটি ছিল বাংলাদেশে, 6 কোটি ছিল পাকিস্তানে, তাহলে মেজরিটি আসলে বাংলা ভাষায় কথা বলে, সেখানে কিভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করা যায়। আচ্ছা, এবার যদি 52-তে চলে আসি, 52-র 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা ঘটনা ভালো মতো পড়বেন। তো কিছু ঘটনার কনফিউশন তৈরি হয়, যেমন 1952 সালের 30 জানুয়ারি, হবে আসলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে, তো এই ইনফরমেশনটা একটু জেনে রাখবেন। আচ্ছা, তো ভাষা আন্দোলনের ক্ষেত্রে আমরা তিনটা সাল বলেছি, 47, 48 এবং 52। 54 এবং 56-কে আমরা আসলে ফলাফল হিসেবে বলছি, যে ভাষা আন্দোলন হলো তার ফলাফলটা আমরা কোথায় পেলাম। তো 54-তে প্রাদেশিক পরিষদে, 54-র প্রাদেশিক পরিষদে আসলে ডিক্লেয়ার করা হয় যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, বাংলা হবে রাষ্ট্রভাষা। আচ্ছা, আর 56 সালে কি হয়, এটা হলো জাতীয় পরিষদ। 56 সালে জাতীয় পরিষদে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, জাতীয় পরিষদে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। তো এখন বলুন রাষ্ট্রভাষার মর্যাদা কোথায় দিতে হয়? সংবিধানে। অর্থাৎ 56 সালে একটা সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল, দুঃখিত, সংবিধান প্রণয়ন করা হয়েছিল। এটাও যদি প্রশ্ন করে যে পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে আসে, সেটা কিন্তু 56 সালে, এবং সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে আসলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। তো প্রথম পর্যায়ের পর
আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা হলো সামরিক শাসন, সেটা নিয়ে একটু কথা বলবো। দুজন ব্যক্তি সামরিক শাসক যারা ছিলেন তাদের সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি। একজন হলো জেনারেল আইয়ুব খান এবং জেনারেল ইয়াহিয়া। তো আইয়ুব খানের কথা যদি বলি, আসলে আইয়ুব খানকে সামরিক শাসক বানিয়েছিলেন ইস্কান্দার মির্জা। সেই ঘটনাটা ঘটেছিল 1958 সালের 7 অক্টোবর। তো 1957 সালের 7 অক্টোবর আসলে পাকিস্তানে আবারও সামরিক শাসন জারি করেন এবং জারিটা করেছিলেন ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা। তো ইস্কান্দার মির্জা যে কাজটা করেছিলেন, উনি জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক শাসন করেছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। ইস্কান্দার মির্জা কিন্তু তখনও প্রেসিডেন্ট ছিলেন। তার মাত্র 20 দিন পর 27 অক্টোবর 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে বাতিল করে একই সাথে তিনি প্রেসিডেন্ট হন এবং একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসকও হয়ে যান। প্রধান সামরিক আইন প্রশাসক। এবং জেনারেল আইয়ুব খান বাংলায় তৎকালীন সময় আসলে পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের নতুন একটা গণতন্ত্র চালু করেছিল, সেটার নাম ছিল বেসিক ডেমোক্রেটিক বা মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র। তো এটার কনসেপ্টটা ছিল যে আপনি সরাসরি কোনো প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না, আপনি আসলে ভোট দিয়ে মৌলিক গণতন্ত্রীকে নির্বাচিত করবেন, সেই মৌলিক গণতন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচন করবে। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই জায়গায় 40,000 করে 80,000 মৌলিক গণতন্ত্রী ছিল। এই মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হতো সরাসরি মানুষের ভোটে এবং তারা পরবর্তীতে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করত। ঠিক আছে, এটা হলো মৌলিক গণতন্ত্রের বেসিক কনসেপ্ট। আচ্ছা, এবার আসি ইয়াহিয়া খান। 25শে মার্চ এই দিনটা আসলে সবাই খুব ভালো মতোই জানেন। তো 25শে মার্চ 1971টা আমরা খুব ভালো মতো জানি। আর তার ঠিক 2 বছর আগে 1969 25শে মার্চ জেনারেল ইয়াহিয়া প্রথম ক্ষমতা গ্রহণ করেন এবং একই রাতে, মানে ওই রাতেই উনি আবারও সামরিক শাসন জারি করেন বা সামরিক আইন জারি করেন। সামরিক আইন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সামরিক আইন জারিগুলো আসলে কি হয়। যখনই কোনো দেশের সামরিক আইন জারি করা হয় তখন কিন্তু সে দেশের গণতন্ত্র থাকে না। অর্থাৎ যতবারই আমি বলছি সামরিক আইন জারি করা হয়েছে ততবারই ওই দেশে গণতন্ত্র আর থাকছে না। তো এই দুইজনই আসলে সামরিক আইন জারি করে দেশের গণতন্ত্রকে বন্ধ করে দিয়েছিলেন। এবার আমি 1954 সালের নির্বাচন নিয়ে যদি একটু কথা বলি। 1954 সালের নির্বাচন হয়েছিল। তো নির্বাচনের আগে একটা দল গঠন করা হয়েছিল যেটা হলো যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্টে 4টি দল ছিল: আওয়ামী লীগ, মুসলিম লীগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কৃষক প্রজা পার্টি, একে ফজলুল হক, নেজামি ইসলাম এবং গণতন্ত্রী দল। তো এর মধ্যে নেতৃত্বে ছিল কিন্তু একে ফজলুল হক, এটা আমি আগেই বলেছি। যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিল একে ফজলুল হক। আচ্ছা, তো এই যে যুক্ত ফ্রন্টটা গঠন হয়েছিল, এই গঠন হয়েছিল কিন্তু 1954 সালে না, 1953 সালে। তো আমি একটু লিখে দেই যে 1953 সালের 4 ডিসেম্বর 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠন হয়। কিছুদিন আগে, নির্বাচনের ঠিক কিছুদিন আগে যুক্তফ্রন্ট গঠন করা হয় এবং যুক্তফ্রন্টের নেতা কে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন শেরে বাংলা। তো এই যুক্তফ্রন্টে জয় পেয়েছিল, এটা তো অবশ্যই জানেন, কৃষক দুঃখিত মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল এই নির্বাচনে। এবং যুক্তফ্রন্ট নির্বাচিত হওয়ার পর 3 এপ্রিল 1954 সালে মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা গঠন করা হয় এবং এই মন্ত্রিসভায় কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রী হিসেবে ছিলেন। উনি কোন অংশের মন্ত্রী ছিলেন কেউ কি বলতে পারবেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 54 সালে যখন নির্বাচন হয়েছিল সেখানে মন্ত্রীর দায়িত্ব হিসেবে ছিলেন। উনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? একটা বললে হবে না, কৃষি, ত্রাণ এবং সমবায়। হ্যাঁ, তখন কৃষি, ত্রাণ এবং সমবায় এই তিনটার দায়িত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তো নতুন মন্ত্রিসভা গঠন হয়েছিল কিন্তু মাত্র 56 দিনের মাথায়, মাত্র 56 দিনের মাথায় এটাকে ভেঙে দেয়া হয়। মানে বাংলাদেশের গণতন্ত্র আসলে বেশি দিন টিকতে পারে নাই। প্রতিবারে আসলে গণতন্ত্র যখনই প্রতিষ্ঠিত হচ্ছিল সামরিক আইন প্রশাসকরা, বিশেষ করে পূর্ব বাংলায়, এই স্থায়ী কোনো গণতন্ত্রকে প্রকাশ করতে দেয়নি। তারা প্রতিবারই চেষ্টা করেছে
বাংলাদেশের জনগণ বা পূর্ব পাকিস্তানের জনগণ যেন আসলে গণতান্ত্রিক ভাবে নিজের দেশে বসবাস করতে না পারে। তো আমরা তৃতীয় পর্যায়ে চলে আসি, যেটা হলো স্বাধীনতা পর্যায়। তো 1970 সালের নির্বাচন সম্পর্কে একটু ভালো মতো জানবেন, বিশেষ করে 1970 সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে। তো নির্বাচনের ফলাফলটা যদি আমি বলি, আপনাকে আসলে দুই ভাবে ভাগ করতে হবে, একটা হলো জাতীয় পর্যায়, একটা হলো প্রাদেশিক পর্যায়। তো প্রাদেশিক পর্যায়ে বলতে বোঝাচ্ছি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা ভাবে। তো আমি যদি প্রথমে পূর্ব পাকিস্তানের কথা বলি, পূর্ব পাকিস্তান, তাহলে এখানে আসন ছিল 300টা। এই 300টা হলো নির্বাচিত আসন, সাথে 10টা ছিল সংরক্ষিত আসন, তাহলে মোট হলো 310টা। এটা কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য। আর আমি যদি পশ্চিম পাকিস্তানের কথা বলি, পশ্চিম পাকিস্তান, এখানেও নির্বাচিত আসন ছিল 300টি, কিন্তু মহিলা আসন বা সংরক্ষিত আসন ছিল আসলে 11টি, টোটাল হয়ে গেল 311টি। আচ্ছা, তো প্রাদেশিক নির্বাচনে যে আওয়ামী লীগ বিজয় হয়েছিল এটা সবাই জানে, তাহলে আমি বিজয়ের সংখ্যাটাও লিখে দিই। তা আওয়ামী লীগ বিজয় পেয়েছিল, কয়টা আসন পেয়েছিল? সে নির্বাচিত পেয়েছিল 288টা। আর নির্বাচিত যেহেতু অধিকাংশ পেয়েছিল, তার ফলে যে 10টা আসন ছিল সংরক্ষিত, এটাও কিন্তু আওয়ামী লীগের ভাগে চলে আসে। টোটাল আসন হয়ে যায় 298টা। এটা হলো আওয়ামী লীগের বিজয় পূর্ব বাংলায়। আচ্ছা, এবার আমি জাতীয় পরিষদের কথা বলি। জাতীয় পরিষদে মোট আসন ছিল 167, দুঃখিত, 162, 162 প্লাস 138, মোট 300টাই ছিল। আমি একটু ভেঙে লিখলাম, কারণ এই 162টা ছিল আমাদের পূর্ব পাকিস্তানে আর 138টা ছিল পশ্চিম পাকিস্তানে। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমাদের পূর্ব পাকিস্তান আসন সংখ্যা বেশি ছিল। তো আসন সংখ্যা আসলে ভাগ করা হয় জনসংখ্যার উপর। যে দেশ যেখানে জনসংখ্যা বেশি সেখানে আসলে আসন সংখ্যা বেশি, যেখানে জনসংখ্যা কম আসন সংখ্যা কম। তো জনসংখ্যা রেশিওতে যদি ভাগ করে দেয়, তাহলে পূর্ব পাকিস্তানে 162টা ছিল আর পশ্চিম পাকিস্তানে ছিল 138টা। তো এবং সংরক্ষিত ছিল কিছু। তো আমি সংরক্ষিত সংখ্যাটাও লিখে দিই। পূর্ব পাকিস্তানে ছিল 7টা আর পশ্চিম পাকিস্তানে ছিল 6টা, তাহলে টোটাল মিলে হয় 13টা। তাহলে মোট আসন ছিল 313টা। 313 হলো মোট আসন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই জাতীয় পরিষদে আওয়ামী লীগ কয়টা আসন পেয়েছিল? জাতীয় পরিষদে জাতীয় পরিষদে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল 160টি আসন পেয়ে। আচ্ছা, প্লাস একটা দেই, এই যে 7টা আসন ছিল যেটা হলো সংরক্ষিত, তো যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে, 162টার মধ্যে 160টাই তারা পেয়ে গেছে, এই 7টাও কিন্তু তাদের ভাগে চলে গেছে। তাহলে টোটাল হয়ে যাবে 167। তাহলে নির্বাচিত যদি বলে তাহলে আনসার হবে 160, আর যদি বলে মোট আসন কয়টা পাই তাহলে 167। সেটা হলো জাতীয় পরিষদের জন্য। আবার দেখুন প্রাদেশিকের জন্য কিন্তু কিছু কনফিউশন আছে। যেমন নির্বাচিত ছিল 288, আর টোটাল পেয়েছে 298, যার মধ্যে বাকি 10টা ছিল আসলে সংরক্ষিত আসন। তো এইভাবে আসলে জানবেন আর কি যে কোনটাতে কোন ইনফরমেশন। আচ্ছা, এবার 71 সালের সংগ্রামের কথা নিয়ে আমরা একটু কথা বলি। 71 সালের সংগ্রামে আপনাকে মার্চ মাস সম্পর্কে বিশেষ করে জানতে হবে, যুদ্ধ সম্পর্কে জানতে হবে, সরকার নিয়ে জানতে হবে, খেতাব, কমান্ডার ভূমিকা, এই সম্পর্কে ডিটেল জানতে হবে। তো আমরা একটা একটা করে একটু বলি। প্রথম 1 মার্চ 1971 সালের 1 মার্চে আসলে প্রথম ঘটনাটা ঘটে। সেটা হলো জাতীয় পরিষদের যে অধিবেশনটা ছিল সেই অধিবেশনটা বাতিল করে দেওয়া হয়। অধিবেশন বাতিল। এবং অধিবেশন বাতিল হওয়ার সাথে সাথে কি হবে, দেশে আহ, আন্দোলন শুরু হয়ে যায়। 2রা মার্চ তৎকালীন ভিপি আসম আব্দুর রব আসলে জাতীয় পতাকা উত্তোলন করে, এই জন্য কিন্তু 2রা মার্চকে পতাকা দিবস হিসেবে পালন করা হয় এখনো পর্যন্ত। 3রা মার্চের কথাটা বলার কারণ হলো এই 3রা মার্চই সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। বঙ্গবন্ধু এই আন্দোলনের ডাক দেন এবং তিনি বলেন পশ্চিম পাকিস্তানকে কোনোভাবে সাহায্য করা যাবে না। পরবর্তীতে 7ই মার্চ, এটা মোটামুটি সবাই জানেন 7ই মার্চে কি ঘটেছিল। একটা বিখ্যাত ভাষণ আছে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, এখানে অন্তর্ভুক্ত হয়েছে 7ই মার্চের সেই ভাষণটা। এটা অবশ্যই শুনবেন। এবং এই 7ই মার্চের ভাষণের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতার পথ, এই পথটা তৈরি হয়েছিল। তাই 7ই মার্চের ভাষণ খুব ভালো মতো পড়বেন। 7ই মার্চের ভাষণটা আপনি যদি ভালো মতো পড়েন, আপনি বুঝতে পারবেন যে দেশের স্বপ্ন আসলে কিভাবে দেখা হয়েছিল। আচ্ছা, 7ই মার্চের সাথে আপনাদের একটা এক্সট্রা কাজ দিই আমি।
8ই মার্চ একটা ঘটনা ঘটেছিল, এটা আসলে আমি লিখি নাই। আপনাদের কাজ হলো 8ই মার্চে কি হয়েছিল সেটা একটু বের করা, যে 8ই মার্চে কি ঘটনা ঘটে। আচ্ছা, তারপর হলো 26শে মার্চ। 26শে মার্চ সেই ওয়্যারলেস এর মাধ্যমে আসলে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতার ঘোষণা। এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংগ্রাম, যেটা মুক্তির সংগ্রাম, বিজয়ের সংগ্রাম, সেটা শুরু হয়ে যায়। এবং যার ফল হিসাবে আমরা আসলে একটা স্বাধীন বাংলাদেশ পাই। প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আসলে শহীদের সংখ্যাটা 30 লক্ষের অনেক বেশি হবে। এটা 30 লক্ষ বলা হয়ে থাকলো, এটা 40 থেকে 45 লক্ষের মতো। তাছাড়া 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি। তো 1971 সালের সংগ্রাম যখন পড়বেন, এই সংগ্রাম পড়ার সময় আপনারা যে বিষয়গুলোতে ফোকাস করবেন, বিশেষ করে ভারতের ভূমিকা, তাছাড়া ইউএস এর ভূমিকা, ইউকে এর ভূমিকা। যুক্তরাজ্য কিন্তু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলা হয়। তৎকালীন সময়ে রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। তো সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কেমন ছিল? সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র হলো চীন। তৎকালীন সময়ে পরিস্থিতি অন্যরকম ছিল, চীনের ভূমিকাটা পড়বেন, চীন আসলে পাকিস্তানকে সাহায্য করছিল। তো এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবেন যখন মুক্তিযুদ্ধের 71 সালে মুক্তিযুদ্ধের ব্যাপারটা পড়বেন। তো আমি একটু সোর্স বলে দিই। আমি বেশ কিছু বই পড়েছি, তো সরাসরি কোনো বইয়ের নাম আমি না বলে আমি একটা কাজ করি, বোর্ড বইয়ের একটা নাম বলে দিই। এইচএসসির ইতিহাসের দ্বিতীয় পত্র একটা বই আছে, ইতিহাস প্রথম পত্র। তো এই বইটা যদি আপনি পড়েন, আপনি বাংলাদেশের ইতিহাস একদম আদিম ইতিহাস থেকে শুরু করে 71 পর্যন্ত সবগুলো ডাটা সহ পেয়ে যাবেন। খুব চমৎকার ভাবে বইটি লেখা, এবং প্রত্যেকটা সালের সাথে সাথে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সোর্সটাও দেওয়া আছে। তারপরে বইটা ফলো করতে পারেন খুব ভালোভাবে যদি দেশের ইতিহাসটা জানতে চান। আমাদের পরবর্তী টপিক মুজিবনগর সরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা শুধুমাত্র কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাই দিব, যেমন প্রথম কখন গঠন করা হয়েছিল, সেটা হলো 10 এপ্রিল 1971। কোথায় গঠন করা হয়েছিল? অনেকে আসলে বলে দেয় যে মুজিবনগরে, আসলে মুজিবনগর নামটা পরে দেয়া হয়েছে। তৎকালীন সময় কিন্তু মুজিবনগর নাম ছিল না, তৎকালীন সময় ছিল বৈদ্যনাথ তলা। তো কোথায় গঠন করা হয়েছিল এটা কিন্তু বলবেন বৈদ্যনাথ তলা, যার বর্তমান নাম হলো মুজিবনগর। তো বৈদ্যনাথ তলা কোথায় ছিল? মেহেরপুরে ছিল। এবং মেহেরপুর কিন্তু তখন জেলা ছিল না, তখন ছিল মহকুমা। মহকুমা মানে হলো সাব ডিস্ট্রিক্ট। সো মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় গঠন করা হয়েছিল, যার বর্তমান নাম হলো মুজিবনগর। আচ্ছা, তারপরে বললো শপথ গ্রহণ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, 17 তারিখ শপথ গ্রহণ হয়েছিল, 17/4/71। বৈদ্যনাথ তলার বর্তমান নাম বলে দিলাম, এটা হলো মুজিবনগর, জেলা হলো মেহেরপুর, এটা চেঞ্জ হয় না। আর মুজিবনগর দিবস, এটা তো অনেকের কনফিউশন থাকে যে এটাকে আসলে 10 হবে না 17 হবে। তো আমি একটু বলে দেই, 10 এপ্রিল কিন্তু ওইখানে, দুঃখিত, 10 এপ্রিল কিন্তু মুজিবনগরে বা বৈদ্যনাথ তলায় কেউ যায় নাই, তাই তো? সরকারটা গঠন করা হয়েছিল আসলে আগরতলায়, শপথ গ্রহণ হয়েছিল 17 তারিখ, সেটা হলো মুজিবনগরে। তাহলে মুজিবনগরে ঘটনাটা ঘটেছিল 17, তাই মুজিবনগর দিবসও কিন্তু 17 এপ্রিল, 10 এপ্রিল কিন্তু না। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাজধানী। এটা আসলে জানেন, এটা মুজিবনগরকে বাংলাদেশের প্রথম রাজধানী তৎকালীন সময়ে ঘোষণা করা হয়েছিল। অস্থায়ী সচিবালয়, অনেকেই বলে ফেলেন যে মুজিবনগরেই মনে হয় তাহলে অস্থায়ী সচিবালয় ছিল, এটা আসলে ভুল। এটা ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। আচ্ছা, পরবর্তীতে যে বলি মুজিবনগর সরকারের পরিচিতি। মুজিবনগর সরকারকে কি নামে ডাকা হতো? এটাকে বলা হতো গভর্নমেন্ট ইন এক্সাইল, অর্থাৎ প্রবাসী সরকার। কেউ কেউ বলে থাকেন এটাকে অস্থায়ী সরকার, এটা আসলে অস্থায়ী সরকার ছিল না, এটা হলো প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল বা স্বাধীনতার সরকার। এটাকে অস্থায়ী বলবেন না, কারণ এটা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিল, তো অস্থায়ী বলাটা আসলে অসম্মানজনক মনে হয়। আচ্ছা, তারপরে যদি বলি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এটা হলো জাতির জনক। এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আসলে রাষ্ট্রপতি হয়। তো যা রাষ্ট্রপতি যেহেতু আমাদের জাতির জনক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি হলো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তারপর আমি যদি সরকার নিয়ে বলি, রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, কিন্তু তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন। তো উনি কোনো মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব পালন করতে পারেননি, দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতির হয়ে সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমি যদি বলি সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, এক হলো তার পদবী উপরাষ্ট্রপতি, কিন্তু একই সাথে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন, অস্থায়ী রাষ্ট্রপতি।
তার সাথে তাজউদ্দিন আহমেদ স্যারের নাম জানেন, ক্যাপ্টেন মনসুর আলী বা এইচ এম কামরুজ্জামানের নামও জানেন। তো এখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী লেখা আছে, আপনাদের কাজ হলো তাজউদ্দিন আহমেদ কিন্তু শুধু প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন না, সাথে প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন, পরিকল্পনার দায়িত্বে ছিলেন, শিক্ষার দায়িত্বে ছিলেন। তো এরকম আরো বেশ কিছু দায়িত্বে ছিলেন। আপনাদের কাজ হলো এই দায়িত্বগুলো একটু শিখে রাখা। একইভাবে যদি মনসুর আলী স্যারের কথা বলি, উনি অর্থের দায়িত্বে ছিলেন, এটা খুব পপুলার, এটা অনেকে জেনে রাখেন। কিন্তু উনি যে শিল্পেরও দায়িত্বে ছিলেন, এটা দেখা যায় অনেকে মিস করে যান। এইচ এম কামরুজ্জামানের কথা যদি বলি, উনি স্বরাষ্ট্রের দায়িত্বে ছিলেন, এটা মোটামুটি সবাই মুখস্থ করে রাখে। কিন্তু দেখুন 38তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল যে ত্রাণ এবং পুনর্বাসনের দায়িত্বে কে ছিলেন। তো এই দায়িত্বটাও কিন্তু কামরুজ্জামান স্যারের কাছে ছিলেন। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো যখন পড়বেন একটু চেষ্টা করবেন একাধিক দায়িত্ব যাদের আছে তাদেরগুলো যেন একটু ভালো মতো শিখে নেন। সেক্টর নিয়ে যদি কথা বলি, সেক্টর সম্পর্কে সবাই মোটামুটি অবগত আছেন। বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তো আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি যে বাংলাদেশের টোটাল বাংলাদেশকে যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এটা কিন্তু অনেকদিন পরে। বাংলাদেশকে সর্বপ্রথমে 4 এপ্রিল ভাগ করা হয়েছিল কয়েকটা সেক্টরে। কেউ কি বলতে পারবেন যে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? 4 এপ্রিল 1971 বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর দিয়ে দিয়েছেন 4টি। সঠিক উত্তর হবে 4। 4 এপ্রিল বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এবার আরেকটা প্রশ্ন করি, 11ই এপ্রিল বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11ই এপ্রিল বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা মোটামুটি সবাই ভুল করতেছেন। 11ই এপ্রিল আসলে 11টা না, 11 এপ্রিল হলো 7টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তো আমি একটু লিখে দেই, 11ই এপ্রিল 7টি সেক্টরে, আর 4 এপ্রিল ছিল 4টি সেক্টরে। তাহলে প্রশ্ন হলো 11টি সেক্টর কখন? এটা আসলে জুলাই মাসে, এটা অনেক পরে। জুলাই মাসে 11 থেকে 17 তাজউদ্দিন আহমেদ তৎকালীন ইন্দিরা গান্ধীর সাথে একটা বৈঠকে ছিলেন, তখন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তো ইনফরমেশনটা অনেকের কাছে নতুন, আশা করি মনে রাখবেন। আর সাথে সাথে এটাও মনে রাখবেন যে বাংলাদেশের কোন সেক্টরের আন্ডারে কোন অংশটা ছিল। যেমন প্রথম সেক্টরটা ছিল চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পূর্বাংশ নিয়ে এই অংশটা মোটামুটি। আচ্ছা, এখানে একটা কনফিউশন হলো, সিলেটের পূর্বাঞ্চল হলো 4 নাম্বার সেক্টরে, সিলেটের পশ্চিমাঞ্চল হলো 5 নাম্বার সেক্টরে। এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন। আর সেক্টরগুলো পড়ার সময় দেখেন মানচিত্র দিয়ে যদি শিখেন 1 2 3 4 5 একদম সিকোয়েন্সিয়ালে আছে। আপনি যদি দক্ষিণ থেকে উত্তরের দিকে আসেন টানা 5টা সেক্টর পেয়ে যাবেন। এরপর ময়মনসিংহ এবং টাঙ্গাইলকে একটু বাদ দিবেন, বাদ দিয়ে আবার যদি উপর থেকে নিচে নামেন আপনি 6 7 8 9 10ও পেয়ে যাবেন। 10 আসলে সেই বিশেষ সেক্টর যেটা নৌ কমান্ড দিয়ে গঠিত হয়েছিল। এই হলো সিকোয়েন্স। সিকোয়েন্সের বাইরে শুধু একটাই আসে, সেটা হলো টাঙ্গাইল এবং ময়মনসিংহ, যেটা হলো 11 নম্বর সেক্টর। ঠিক আছে, আর এর সাথে যে জিনিসগুলো জানবেন যে প্রত্যেকটা সেক্টরের কমান্ডার ছিলেন। তো আমরা চেষ্টা করেছি সবগুলো সেক্টরের কমান্ডারদের নাম আমরা এখানে লিখে দিয়েছি। কিছু কিছু জায়গায় ডাবল কমান্ডার ছিলেন, যেমন 1 নম্বর সেক্টরে মেজর জিয়া মেজর রফিক দুজন ছিলেন, আর 2 নম্বর সেক্টরেও একাধিক ছিলেন, মেজর খালেদ মোশাররফ মেজর হায়দার। তো আপনাদের কাজ হলো এরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তো সময়টা একটু আপনাদের জেনে নেবেন। দুজনের নাম তো আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু দুজন তার একই সাথে সেক্টর কমান্ডার ছিলেন না। কে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন, আপনাদের কাজ হলো এটা একটু বের করে নেওয়া। এবার আসি খেতাব নিয়ে। খেতাব নিয়ে বিগত অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, তো আমি আপনাদের সাথে একটু পূরণ করি। বীরশ্রেষ্ঠ খেতাবদারী ছিলেন 7 জন, বীর উত্তম ছিলেন 68 জন, বীর বিক্রম ছিলেন 175 জন, এবং বীর প্রতীক ছিলেন 426 জন। মোট হলো 676 জন। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হলো কিছুদিন আগে একজনকে বীরুত্তমে ঘোষণা করা হয়েছে। তো কিছুদিন আগে যাকে বীরুত্তমে ঘোষণা করা হয়েছে মেজর জামিল, উনি কিন্তু মুক্তিযুদ্ধে খেতাব না। উনি বীরুত্তম সেটা ঠিক, কিন্তু মুক্তিযুদ্ধে কতজন খেতাবদারি যদি জিজ্ঞেস করা হয় আপনাকে কিন্তু 68 উত্তর দিতে হবে, 69 কিন্তু না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং এই কনফিউশনটা দূর করার জন্য এখন কিন্তু এই খেতাবের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আর কাউকে বাংলাদেশে পরবর্তীতে যারা মহান কাজ করবেন তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম এই খেতাবগুলো আর দেওয়া হবে না। তাদের জন্য নতুন কিছু নাম দেওয়া হয়েছে, যেগুলো হলো বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী,
বীর চিরঞ্জীব এবং বীর দুর্জয়। এই 4টা খেতাবের নামে আমি একবার বলে রাখি: বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব, বীর দুর্জয়। এই হলো 4টা। এগুলো নতুন দেয়া হয়েছে। তো পরবর্তীতে যখন নতুন কোনো ঘটনা ঘটবে, দেশের জন্য কেউ স্বার্থে কাজ করবে, তাদেরকে এই খেতাবগুলো দেয়া হবে। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের যে ভূমিকাগুলো ছিল সেগুলো একটু আমি বলে দিই। ভারতের বেশ বড় একটা ভূমিকা ছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে জানেন। ভিভি গিরি বা বাহারগিরি সংকটগিরি, ভেঙ্কটগিরি, ওনার সম্পর্কে জানেন। আমি সমর সেনের কথাটা একটু বলি। সমর সেন কিন্তু তৎকালীন সময়ে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নে গিয়ে একটা মৈত্রী চুক্তি করে এসেছিল। মৈত্রী চুক্তিটা কি ছিল? যদি ভারতের উপর কোনো আক্রমণ হয় তাহলে রাশিয়া বা তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন সাহায্যের হাত বাড়াবেন। এবং এর ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখের দিকে, যখন ইউএসএ সপ্তম নৌবহর পাঠায়, তার রেজাল্ট হিসেবে বা তাকে মোকাবেলা করার জন্য রাশিয়া বা তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন অষ্টম নৌবহর পাঠায়। তো এই দুইটা পারমাণবিক অস্ত্রধারী নৌবহর তখন কিন্তু ভারত মহাসাগরের দিকে প্রায় চলে এসেছিলেন, যাদের গন্তব্য ছিল বঙ্গোপসাগর। যদিও পরবর্তীতে এই ঘটনা ঘটেনি, কিন্তু এটা আসলে খুব বড় একটা ঘটনা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দুইটা ক্ষমতাধর রাষ্ট্র আসলে পরস্পরের মুখোমুখি হয়ে গিয়েছিল। আচ্ছা, তো সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নাম দুটা জানবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। আমি পররাষ্ট্রমন্ত্রীর নামটা লিখি নাই। কেউ কি বলতে পারবেন যুক্তরাষ্ট্রের, ইউএসএ, যুক্তরাষ্ট্র ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, আমি জানতাম আপনার এই উত্তরটা হেনরি কিসিঞ্জার দিবেন, এই জন্যই আসলে আমি ম্যাক্সিমাম উত্তর দিচ্ছেন হেনরি কিসিঞ্জার। এটা আসলে ভুল উত্তর। হেনরি কিসিঞ্জার আসলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম পি রজার্স। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম পি রজার্স। তাহলে এখন অবশ্যই আপনাদের প্রশ্ন আসতে পারে যে হেনরি কিসিঞ্জারের নাম তাহলে আমরা এত কেন শিখলাম? হেনরি কিসিঞ্জার আসলে তৎকালীন সময়ে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এখানে একটা কনফিউশন থাকে, আমি চেষ্টা করছি আপনাদের কনফিউশনটা দূর করে দেওয়ার। এটা একটু জেনে রাখবেন। হেনরি কিসিঞ্জার কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। আচ্ছা, আমরা 6 দফাটা একটু পরে নিয়ে এসেছি, কারণ 6 দফার গুরুত্ব আসলে খুব বেশি। এই জন্য 6 দফাকে একটু আলাদাভাবে বলছি। তো 6 দফা ঘটনা যদি আমি বলি, 6 দফা কেন হয়েছিল তৎকালীন সময়ে 1966 সালের যদি কথা বলি আর কি, পাকিস্তানে তাশকন্দ চুক্তি, এই তাশকন্দ চুক্তির আলোচনার জন্য বিরোধী দল যারা ছিল তাদেরকে ডাকা হয়েছিল। তো বিরোধী দলের ওই মিটিং এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা 6 দফা নিয়ে আলোচনা করতে পারি। যদিও সেটা গৃহীত হয়নি, এবং গৃহীত না হওয়ার ফলেই বঙ্গবন্ধু বিমানবন্দরে সাংবাদিকদের সামনে 6 দফা ঘোষণা করেন। এবং এটা কিন্তু বিমানবন্দরের কথা বলছি, 11 ফেব্রুয়ারির কথা। আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু করা হয়েছে 23 মার্চ 1966। তো এই 6 দফার প্রথম দফাটা কি ছিল? পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। আমি একটু পুরানো কথা বলি। 6 দফাটা রচনা কে করেছে এটা আসলে কতজন জানেন? 6 দফার রচনা। তো 6 দফার একদম শুরুর ইতিহাস যদি বলি, আপনারা সিএসপি অফিসার রুহুল কুদ্দুস স্যারের নাম জেনে রাখবেন। উনি কিন্তু বাংলাদেশের মুখ্য সচিব ছিলেন, মানে তৎকালীন সময়ে যখন মুজিবনগর সরকার গঠন হয়েছিল তখন উনি ছিলেন মুখ্য সচিব। তো এই রুহুল কুদ্দুস স্যারই কিন্তু 6 দফা প্রণয়ন করেছিলেন। যদিও উনি তৈরি করেছিলেন 7 দফা। এই 7 দফার সপ্তম দফাটা ছিল প্রতিটি প্রতিটি প্রদেশে একজন গভর্নর থাকবেন। সো আওয়ামী লীগ আসলে গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে। তো গণতান্ত্রিক সরকার আসলে গভর্নর থাকে না, যার ফলে সপ্তম দফাটাকে ক্যান্সেল আউট করে 6 দফা তৈরি করা হয়। এর সাথে তাজউদ্দিন আহমেদ স্যার কাজ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এবং অর্থনীতির 4 জন প্রফেসর স্যার কাজ করেছিলেন, সবাই মিলে 6 দফা গঠন করেন। তো এই 6 দফার প্রথম দফাটাই কিন্তু ছিল আসলে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। এবং এই স্বায়ত্ত শাসনটাকেই স্বায়ত্ত শাসনের সাথে সার্বভৌমত্ব বলা বলা উচিত আসলে। এই সার্বভৌমত্ব কথাটার জন্যই কিন্তু পাকিস্তান কখনোই এই 6 দফা মেনে নেয় নাই, এবং বাঙালি 6 দফা থেকে কখনো দূরে সরে আসে নাই। এবং অবশেষে এই 6 দফার মাধ্যমেই আসলে আমরা 1 দফা অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্বে পৌঁছাতে পারি। আচ্ছা, এবার কয়েকটা কথা বলে রাখি। 6 দফা রচিত হয় একটা নির্দিষ্ট ভিত্তির উপর, সেটা হলো রাহুর প্রস্তাবের উপর।
আর 6 দফা সম্বলিত একটা পুস্তক ছিল তৎকালীন সময়ে, এই পুস্তকটা খুবই গুরুত্বপূর্ণ। পুস্তকটার নাম হলো আমাদের বাঁচার দাবি। আমাদের বাঁচার দাবি 6 দফা। আর 6 দফাকে ম্যাগনা কার্টা বলা হয়, এটা জানেন। 6 দফা একটা দিবস হিসেবে পালন করা হয়, এটা নিয়ে অনেকের কনফিউশন। আমি একটু বলে দেই, এটা হলো 7ই জুন। 6 দফা 7ই জুন। 6 দফা দিবস যদি প্রশ্ন আসে আপনি বলবেন 7ই জুন। তো 6 দফার পরে আমরা 68-র কিছু ঘটনা পড়বো। 68-র ঘটনা পড়ার কারণ হলো 69-এ একটা গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থানটা শুরু হয়েছিল 68-র কিছু ঘটনাকে কেন্দ্র করে। 68-তে একটা মামলা করা হয়, যে মামলাটার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য। এই মামলাটা করা হয় 3 জানুয়ারি 1968 সালে। যার প্রধান আসামি ছিলেন হলো বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু সহ মোট আসামি ছিলেন 35 জন। তো বঙ্গবন্ধুকে 18ই জানুয়ারি 68, দুঃখিত, বঙ্গবন্ধুকে 18ই জানুয়ারি 1968-তে বন্দী করা হয়, এবং এই মামলাটা গঠন করার পর একজন বিচারক রাখা হয়। সেই বিচারক নাম ছিল S.A. রহমান। উনি আসলে পাকিস্তানের একজন বিচারক, যিনি আসলে ষড়যন্ত্র, আরো কখনতরা ষড়যন্ত্র মামলার বিচারকের দায়িত্বে ছিলেন। তো শেখ মুজিবের পক্ষে কিন্তু একজন মামলা পরিচালনা করেছিলেন, তিনি ছিলেন স্যার টমাস। আচ্ছা, তারপর বেশ কিছু ঘটনা ঘটে যেটা বাংলাকে উত্তপ্ত করে দেয়। যার মধ্যে অন্যতম ঘটনা ছিল যে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তো উনাকে আসলে ঢাকার সেনানিবাসের মধ্যে, এটা খুব রেয়ার একটা ঘটনা, ঢাকার সেনানিবাসের মধ্যেই গুলি করে হত্যা করা হয়। খুব নিকৃষ্ট একটা ঘটনা ঘটেছিল, যার ফলে সারা বাংলাদেশে আগুন জ্বলেছিল। এবং এই তারিখটা আসলে স্বীকার রাখা উচিত যে কত তারিখ ওনাকে গুলি করে হত্যা করা হয়, হলো 15ই ফেব্রুয়ারি 1969। আচ্ছা, তো পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলা একসময় প্রত্যাহার করা হয়, যখন দেশে একটা বিশাল আন্দোলন তৈরি হয়। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী। একটা স্লোগান ছিল, খুব বিখ্যাত স্লোগান, যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু শেখ মুজিব সহ অন্যান্যদেরকে মুক্তি দেওয়া হয়। তো আন্দোলন করার পরে যেদিন মুক্তি দেওয়া হয় তার আগে আসলে মামলা প্রত্যাহার করা হয়। তো মামলা প্রত্যাহারের ডেটটা আসলে জেনে রাখা উচিত, সেটা হলো 22শে ফেব্রুয়ারি 1969। আচ্ছা, তো 22 তারিখ বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়, এবং তার ঠিক পরের দিন 23শে ফেব্রুয়ারি জনসমক্ষে, 23শে ফেব্রুয়ারি 1969 জনসমক্ষে বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয় জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। এবং এই উপাধিটা কে দেন? এটা হলো তোফায়েল আহমেদ। আচ্ছা, তো সাথে কিছু ঘটনা আপনারা জেনে রাখবেন। সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়, ডেটটা বলে দিয়েছি। নবকুমারের মতিউর, ছাত্র মতিউর, খুব কিশোর, তাকে হত্যা করা হয়েছিল। ডক্টর শামসুজ্জোহা স্যারকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, এই 3 জন ব্যক্তি হত্যার জন্য কিন্তু দেশে আন্দোলনটা খুব প্রগতিশীল হয়েছিল। তো এই 3জন ব্যক্তির মৃত্যুর যে কোনো একটা দিনকে আসলে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। তো এর মধ্যে ছাত্র মতিউর এত কিশোর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বলে কিশোর মতিউর যেদিন মৃত্যুবরণ করেন, সেই দিনটাকে আসলে 24শে জানুয়ারি এটাকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। আর সাথে একটা ইনফরমেশন জেনে রাখবেন, যখন গণ অভ্যুত্থান হচ্ছিল তখন পূর্ব বাংলার গভর্নর ছিলেন আসলে মোনেম খান। তারপর 1970 নির্বাচন। এই নির্বাচনটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে কোন দল কতটি আসন পায় জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে, তাই আমি এটা নিয়ে আর আগালাম না। 3 ডিসেম্বর নিয়ে কিছু কথা বলি। 3 ডিসেম্বর কথাটা লেখার কারণ হলো 3 ডিসেম্বর কিন্তু পাকিস্তান ভারতের উপর একটা হামলা চালায়, বিমান হামলা, ভারতে হামলা। এই হামলার নাম হলো অপারেশন চেঙ্গিস খান। অপারেশন চেঙ্গিস খান বলা হয় এটাকে। তো এই হামলার প্রতিবাদে ভারতও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং তৈরি হয় 6 তারিখ তৈরি হয় হলো বাংলাদেশ এবং ভারতের মিত্র বাহিনী। এই মিত্র বাহিনীর কাছেই কিন্তু পাকিস্তান নিঃশর্ত আত্মসমর্পণ করেন। আমি একটু বলে রাখি, বিশ্বের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি যে একটা বাহিনী অন্য একটা বাহিনীর কাছে সম্পূর্ণ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন। এই ঘটনা এই ঘটনা এতটাই রিয়ার যে এর জন্য নিয়াজিকে আমি একটু বলি, লেফটেন্যান্ট অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিকে
শাস্তিও পেতে হয়েছিল। কারণ নর্মাল ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যখন যুদ্ধ হয়, যুদ্ধটা আসলে সিজ ফায়ার, এই কথাটা আপনারা শুনে থাকবেন, সিজ ফায়ার হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো একমাত্র যুদ্ধ যেখানে নিঃশর্ত আত্মসমর্পণ হয়েছিল, এবং এর ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশের যুদ্ধকে একই সাথে স্বাধীনতা যুদ্ধও বলা হয় এবং একই সাথে বলা হয় মুক্তিযুদ্ধ। এটা কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধও বলা হয়, মুক্তিযুদ্ধও বলা হয়। এই 16ই ডিসেম্বর কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সমাপ্তি হয়, বাংলাদেশ অবশেষে মুক্তি লাভ করে। তো স্বাধীনতার কিছু আমাদের বন্ধুবরের নাম আপনারা জেনে রাখবেন। জর্জ হ্যারিসন, কনসার্ট ফর বাংলাদেশে উনি পারফর্ম করেছিলেন, সাথে বিটলস ছিলেন। রবি শঙ্কর, অন্যতম সেতারা বাদক ভারতীয় উপমহাদেশের, উনি ওখানে পারফর্ম করেছিলেন। সাইমন রিং, 25শে মার্চে যে ঘটনাটা ঘটেছিল কালো রাত্রি, ওই ঘটনার ছবি ফুটেজ উনি ইউএসএ তে পাঠিয়েছিলেন। ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের সপক্ষে উনি কাজ করেছিলেন। জেনারেল মানেকশো, উনি আসলে ভারতের জেনারেল ছিলেন, ভারতের সেনাবাহিনীর জেনারেল। তো এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের সম্পর্কে একটু জেনে রাখবেন, তাদের অবদানটা জেনে রাখবেন। দেশের স্বাধীনতায় যেহেতু তাদের এত ভূমিকা আছে, তাদের অবদান জানাটা অবশ্যই আমাদের গুরুত্ব। তো আমি একটু কিছু পোল কোশ্চেন আপনাদের সামনে থ্রো করতে যাচ্ছি। একটু দ্রুত আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? সময় কিন্তু খুব কম, 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? আচ্ছা, আমাদের সময় শেষ। আপনাদের ম্যাক্সিমাম উত্তর দিয়েছেন বি, এটা আসলে সঠিক উত্তর হবে ডি, এটা 1950 সালে। পরবর্তী কোশ্চেন, আরেকটা পোল কোশ্চেন, একটু পোলটা লঞ্চ করে দেন। 4 নাম্বার পোলটা, ফিরোজ খান নুন কোন প্রদেশের গভর্নর ছিলেন? এটা ক্লোজ করে দেওয়া হয়েছে কেন? আচ্ছা, আমি রিলঞ্চ করে দিয়েছি। ফিরোজ খান নুন কোন প্রদেশের গভর্নর ছিলেন? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব, কোনোটিই নয়। আমরা 15 সেকেন্ড পোল নিব। অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। আমি একটু উত্তরটা আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বেশি 39% বলেছেন পাঞ্জাব, তাছাড়া 38% পূর্ব পাকিস্তানে ভোট দিয়েছেন। আসলে এখানে তিনটাই ভুল, এটার উত্তর হবে কোনোটিই নয়। একটু বলে রাখি, ফিরোজ খান নুন উনি আসলে পূর্ব বাংলার গভর্নর ছিলেন। কারণ 1952 সাল, 1956 আগ পর্যন্ত পশ্চিম পূর্ব পাকিস্তান নামটা করা হয়নি, তখন নামটা ছিল পূর্ব বাংলা, তাই সঠিক উত্তর হবে পূর্ব বাংলা। তো এরকম কিছু কনফিউশন প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপর আরেকটা পোল, বঙ্গোপসাগরের দিকে ধাবমান সপ্তম নৌবহরে নেতৃত্ব দানকারী যুক্তরাজ্যের জাহাজের নাম কি? একটু দ্রুত পোলগুলোতে অংশগ্রহণ করবেন। আমি যেটা দেখতে পাচ্ছি প্রিন্স অফ ওয়েলস, এটাতে প্রায় 64%। আচ্ছা, 20 সেকেন্ডের মতো হয়ে গেছে, আমরা ক্লোজ করে দেই পোলটা। একটু শেয়ার করি আপনাদের সাথে। ইউকে এন্টারপ্রাইজ, প্রিন্স অফ ওয়েলস, এই দুইটার উপরে আসলে আপনাদের খুব বেশি পছন্দ ছিল, এটা আসলে সঠিক উত্তর হলো ঈগল। তো আমি এটাই দেখাচ্ছি, আসলে খুব কনফিউশন প্রশ্ন আসলে আপনাদেরকে দেয়া যায়। 6 নম্বর পোল, এটার লঞ্চ করার দরকার নেই, আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে 11ই এপ্রিল 1971 সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সেটা হলো 7টি। 4টি করা হয়েছিল কবে? 4 এপ্রিল। 11টি করা হয়েছে কবে? জুলাই মাসে। আচ্ছা, এবার আমরা আরো কিছু প্রশ্ন অ্যানালাইসিস করি। প্রশ্নগুলো হলো, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা আছে? তাহলে তফসিল নিয়ে একটা প্রশ্ন আসতেছে। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? আচ্ছা, এটা নিয়ে একটা প্রশ্ন আসতেছে। তারপর দেখেন, সরকারি কর্ম কমিশন কত নম্বর অনুচ্ছেদে আছে? তাহলে অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স, আসলে সংবিধানের কোথাও এই ব্যাপারটা বলা নাই যে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স, কিন্তু প্রধানমন্ত্রী যদি কেউ হতে চায় তাকে অবশ্যই নির্বাচিত সদস্য হতে হবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হতে হবে। সো মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স হলো 25, সেই জন্য প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু 25। কিন্তু রাষ্ট্রপতি চলতে বলতো তখন কিন্তু এটা 35 হয়ে যেত, এই বিষয়ে একটু একটু সতর্ক থাকবেন।
আচ্ছা, তারপরে আইন প্রণয়নের ক্ষমতা, জাতীয় সংসদ নিয়ে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আসলে ভুল ছিল, এটা প্রশ্নই ভুল ছিল, এই জন্য আমরা ঠিক করিনি। এটা হবে কাস্টিং ভোট। সো কাস্টিং ভোট ব্যাপারটা হলো যখন জাতীয় সংসদে ভোটাভুটি সমান হয়ে যায়, অর্থাৎ দুই পক্ষই সমান ভোট পায়, তখন স্পিকার একটা ভোট দিতে পারে। ওই স্পিকারের ভোটের নামই হলো আসলে কাস্টিং ভোট। আচ্ছা, তারপর হলো আপিল বিভাগের বিচারক। মনোগ্রামে কয়টা তারকা আছে? এটা হলো 4টা। একটু বলে দেই, এটা আসলে 4টা যে মূল মন্ত্র আমাদের বা মূলনীতি, এই মূলনীতিকে ভিত্তি করে আসলে 4টা তারকা রয়েছে। তো এই প্রশ্নগুলো দেখে আমাদের যেটা মনে হয়েছে যে সংবিধান থেকে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে। একটা হলো মূল সংবিধান, যেখানে অনুচ্ছেদ, তফসিল, সংশোধনী, ইতিহাস এই প্রশ্নগুলো থাকে। তাছাড়া শাসন ব্যবস্থা থেকে প্রশ্ন আসতে পারে, আইন বা জাতীয় সংসদ থেকে প্রশ্ন আসতে পারে, সরকার, নির্বাচন, রাষ্ট্রপতি, ভোট বা ভোটার, সংসদ সদস্য, এইসব বিষয়ে আসলে প্রশ্ন আসতে পারে। তো আপনারা যারা শাসন ব্যবস্থা, সরকার এবং নির্বাচন আলাদাভাবে পড়ার চেষ্টা করছেন, তারা আমি অনুরোধ করব এই সবগুলো বিষয় সংবিধান থেকে পড়ার জন্য। তাহলে আপনি সংবিধান পড়লে সংবিধানের 3টা প্রশ্ন তো পারবেন, সাথে আরো 6টা প্রশ্ন, মোট 9টা প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিতে পারবেন। এবং এর ক্ষেত্রে আপনারা যে বইটা ফলো করবেন সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা মূল বই আছে সংবিধান। এই সংবিধান বইটা বাজার থেকে কিনে এটা নীলক্ষেতে পাবেন, এই বইটা ফলো করবেন। তো আমরা ছোট ছোট কিছু ইতিহাস বলে দিই। যেমন 10 এপ্রিল 1971, এই ইতিহাসটা আমরা বলবো না, কারণ এটি ইতিমধ্যে বলা হয়ে গেছে যে 10 এপ্রিল 1971 আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, মুজিবনগর সরকার গঠন করা হয়। আচ্ছা, এবার 10 জানুয়ারি 1972 কথা যদি বলি, এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। জাতির জনকের প্রত্যাবর্তন। 11ই জানুয়ারি, উনি 10 তারিখ এসে 11ই জানুয়ারি প্রথম যে কাজটা করেছিলেন এটা হলো অস্থায়ী সংবিধান আদেশ দিয়েছিলেন। অস্থায়ী সংবিধান আদেশ। আর 22শে মার্চ 1972 এটা হলো গণপরিষদ আদেশ। তো আমি কিন্তু এর আগেই বলেছিলাম গণপরিষদ কথাটা যেখানেই লেখা থাকবে তখনই বুঝতে পারবেন আসলে ওদের কাজটা আসলে কি সংবিধান প্রণয়ন করা। তাহলে গণপরিষদ আদেশটা দেওয়া হয়েছিল যেসব ব্যক্তিদের জন্য, তারা মিলে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান গঠনের কাজে হাত দিয়েছিলেন। তো এখানে আসলে বলা আছে যে সেখানে 403 জন সদস্য ছিলেন, যার মধ্যে 4 জন ওই সংবিধানে স্বাক্ষর করেননি। এবং খসড়া সংবিধানটা 11ই এপ্রিল গঠন করা হয়, কমিটিটা গঠন করা হয় 11ই এপ্রিল। সভাপতি ছিলেন ডক্টর কামাল এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। আর একটা ইনফরমেশন জেনে রাখা উচিত, বিরোধী দলীয় সদস্য ছিলেন একজন, একমাত্র সদস্য, তিনি হলেন সুরঞ্জিত সেনগুপ্ত, এবং তিনি কিন্তু ওই সংবিধানে স্বাক্ষর করেননি। উনি কিন্তু সংবিধানে স্বাক্ষর করেননি, এটা একটু বলে রাখি, এটা একটু মাথায় রাখবেন। বিরোধী দলীয় একমাত্র সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি। আচ্ছা, এবার আমরা সংবিধানের কয়েকটা অনুচ্ছেদ সম্পর্কে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিব। এগুলো আপনারা ইতিমধ্যে জানেন, তাও আমরা একটু বলে দিচ্ছি আর কি। যেমন প্রথম ভাগের 3 নাম্বার যে অনুচ্ছেদটা সেটা হলো রাষ্ট্রভাষা নিয়ে। তো এটা আপনাদের পড়তে হবে, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া 5 নাম্বারটা পড়তে হবে, এটা হলো রাজধানী নিয়ে। বাংলাদেশের রাজধানী কি হবে আইন ধারা নির্ধারণ করা হয়েছিল। আর 6 নাম্বার এবং 7 নাম্বার পড়তে হবে। 6 নাম্বারটা হলো নাগরিকত্ব। তো এখানে একটু বলে রাখি, বাঙালি এবং বাংলাদেশি নিয়ে কিছু কনফিউশন আছে। বাঙালি এবং বাংলাদেশি। তো বাঙালি যদি বলে সেটা হলো আমাদের জাতি, আর বাংলাদেশি যদি বলে এটা হলো জাতীয়তা। তো একটা হলো ন্যাশনালিটি, একটা হলো সিটিজেনশিপ। যেটা সিটিজেনশিপ সেটাকে বলা হচ্ছে জাতীয়তা, বাংলাদেশি আমরা। আর ন্যাশনালিটি, জাতি হিসেবে আমরা বাঙালি, এটা হলো সেই। এই দুইটা ঘটনায় আসলে নাগরিকত্ব 6 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাছাড়া 7 নাম্বার একটা অনুচ্ছেদ আছে, সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য, এটাও একটু পড়ে রাখবেন। এই অনুচ্ছেদের একটা মূল কথা হলো জনগণ, জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। তো এটা বিগত বছরের পরীক্ষায় দেখা গেছে যে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এটা সংবিধানের কোথায় দেওয়া আছে। তারপরে দ্বিতীয় ভাগ থেকে আপনাদের যেগুলো শিখতে হবে সেটা হলো নবম। কারণ 9 নম্বর অনুচ্ছেদে আসলে জাতীয়তাবাদ সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া 10 এটাও পড়তে হবে, সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি সম্পর্কে। তাছাড়া বিশেষ কিছু অনুচ্ছেদ আপনাদের শেখা উচিত, যেমন আমি একটা অনুচ্ছেদের কথা বলি, 22 নম্বর অনুচ্ছেদ।
এই 22 নাম্বার অনুচ্ছেদটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই অনুচ্ছেদ থেকেই বলা যায় যে বাংলাদেশের নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে পৃথক হয়ে গেছে। নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে পৃথক। তো এটা 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছিল। 2007 সালে এটা রায় হয়, তাই এই অনুচ্ছেদটা খুব ভালো মতো পড়বেন। মৌলিক অধিকার বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগটা আসলে মৌলিক অধিকার দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা মৌলিক অধিকারই আসলে আপনাদের শেখা উচিত। যেমন আমি যদি বলি যে আপনাকে চলাফেরার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে চলাফেরা স্বাধীনতা দেয়া আছে, যে কোনো জায়গায় আপনি চলাফেরা করতে পারবেন, সেটা হলো 36 নম্বর অনুচ্ছেদ। এখন যদি রাস্তায় আপনাকে পুলিশ জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন আছেন, তা আপনি বলতে পারবেন যে যেহেতু এখানে কোনো আইনি নোটিশ নেই, তাই আমি এখানে চলাফেরা করতে পারবো, এবং পুলিশ এই বিষয়ে আর কিছু বলতে পারবে না, যদি না 144 ধারা জারি থাকে। কারণ 144 ধারা জারি করা হলে মৌলিক অধিকারের বেশ কিছু অনুচ্ছেদ বন্ধ করে দেওয়া হয়, মানে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তাছাড়া ধর্ম বিষয়ক ধর্ম বা প্রবৃত্ত কারণে বৈষম্য করা যাবে না। আপনার পেশার অধিকার আছে, 41 নম্বর অনুচ্ছেদ যদি বলি, আপনার পেশা নির্বাচন করার অধিকার আছে। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি তো ডাক্তারি পড়ে বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন কেন, আপনি বলতে পারবেন যে আমার তো আসলে অধিকার আছে, এই অধিকারটা। দুঃখিত, এটা আসলে 40 হবে। তাছাড়া চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগ অ্যাটর্নি জেনারেল, এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখবেন। এখানে অনুচ্ছেদের নাম্বার সহ দেওয়া আছে, এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। সংবিধানের ডিরেক্ট প্রশ্ন না আসলেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হলো তফসিল। তো সংবিধান যখন প্রণয়ন করা হয় 1972 সালের 16ই ডিসেম্বর, 1972 সালের 16ই ডিসেম্বর যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন কিন্তু 4টা তফসিল ছিল। এই যে 5টা 5, 6, 7, এই 3টা তফসিল কিন্তু 15তম সংশোধনীতে সংযুক্ত করা হয়। 15তম সংশোধনী, ঠিক আছে। তো এই 5টা তফসিল মনে রাখার সিস্টেম হলো, আপনি বাংলাদেশের তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা তারিখ মনে করবেন। তার মধ্যে প্রথমে আসবে 7ই মার্চ, তাহলে সেটা হবে পঞ্চম তফসিল। তারপর হলো 26শে মার্চ, সেটা হলো ষষ্ঠ তফসিল। এবং পরবর্তীতে হলো 10 এপ্রিল। তো এখানে এই দুইটার মধ্যে একটা কনফিউশন আছে, ষষ্ঠ এবং সপ্তমের মধ্যে। এটা হলো স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিল যেটা, সেটা হলো ঘোষণাপত্র। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ষষ্ঠ এবং সপ্তম কনফিউশন থাকতে পারে, ঘোষণাপত্র যদি থাকে সপ্তম, আর ষষ্ঠ তফসিল হলো ঘোষণা। আচ্ছা, এবার সংবিধানের সংশোধনী নিয়েও বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলোতে দেখা যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো সম্পর্কে অবশ্যই জেনে রাখবেন। যেমন পঞ্চম সংশোধনী গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম সংশোধনীতে এসে সরকার ব্যবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিরকম সরকার ব্যবস্থা চেঞ্জ হয়? এইখানে এসে আগে ছিল গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার এখন কিন্তু রাষ্ট্রপতি পরিচালিত সরকার হয়ে যায়। তো এটা হলো সংবিধানের একটা পরিবর্তন। এই পরিবর্তনটাকে বলা হয় ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আচ্ছা, তারপর যদি আমি বলি অষ্টম সংশোধনী, এটাও খুব গুরুত্বপূর্ণ। অষ্টম সংশোধনীতে প্রথমবারের মতো রাষ্ট্রধর্মকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে অষ্টম সংশোধনীটা গুরুত্বপূর্ণ। তারপর যদি বলি দ্বাদশ সংশোধনীটাও গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা পঞ্চম সংশোধনীর কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাসিত সরকারে হয়েছিল, এখানে তার পরিবর্তন হয়, অর্থাৎ রাষ্ট্রপতি সরকার থেকে এটা আবারও কি হয়ে যায়, সংসদীয় গণতান্ত্রিক সরকার। সংসদীয় গণতান্ত্রিক সরকার। তাহলে 5 এবং 12 কিছুটা বিপরীত। 5-এ যা হয়েছিল 12-তে তার ঠিক বিপরীত ঘটনাটা ঘটে। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ সংশোধনী আছে, সেটা হলো পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনীকে বলা হয় 72-এর সংবিধানে ফেরত যাওয়ার সংশোধনী। কারণ 72 সংশোধনী থেকে 72-এর সংবিধানে যেসব নীতি ছিল, তার বেশ কিছু নীতি, বেশ কিছু অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছিল বিভিন্ন সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীতে তার সবগুলোই আবার আগের মতো নিয়ে আসা হয়। তা এবং একটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে আসলে 3টা তফসিল যুক্ত করা হয়, তফসিল যুক্ত করা হয়। তাছাড়া
জাতির পিতার প্রতিকৃতি স্বীকৃতি প্রতিকৃতি সংরক্ষণ এই বিষয়টা যুক্ত করা হয়। মূলনীতি আবারও চালু করা হয়। ধর্মীয় নিরপেক্ষতা এগুলো চালু করা হয়। আচ্ছা, ষোড়শ সংশোধনী, সপ্তদশ সংশোধনী। ষোড়শ সংশোধনীর ব্যাপারে যদি একটু বলে রাখি, এটা কিন্তু বাতিল করা হয়েছে, সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দিছে। তাই ষোড়শ সংশোধনী করা হয়ে থাকলেও সুপ্রিম কোর্টের যারা যেহেতু বাতিল হয়ে গেছে, এটাও জেনে রাখতে হবে, যেটা কিন্তু এখন আর অ্যাক্টিভ নাই। আমাদের কয়েকটা পোল কোশ্চেন আছে, আমি একটু রিকোয়েস্ট করব পোল কোশ্চেন গুলো লঞ্চ করে দিতে। আচ্ছা, সময় আমরা 25 সেকেন্ডের মতো দিয়ে দিছি, একটু শেয়ার করে দেই। ম্যাক্সিমামই বলতেছেন পাকিস্তান গণপরিষদ অধ্যাদেশ, এটা আসলে ভুল উত্তর। এটা ভুল সঠিক উত্তর হবে ভারত শাসন আইন। সঠিক উত্তর হলো ভারত শাসন আইন, এটা একটু মাথায় রাখবেন। 1947 সালের আগে, তখন তো আসলে ভারত পাকিস্তান একসাথে ছিল, তখন 1935 সালে ভারত শাসন আইন এটাকে প্রণয়ন করা হয়। 1950 সাল পর্যন্ত ভারতে এবং 1956 সাল পর্যন্ত পাকিস্তান, এই দীর্ঘ সময়টা ভারত শাসন আইন এইটাকে সংবিধান হিসেবে ধরেই দুইটা দেশকে পরিচালনা করা হয়েছিল। আর নেক্সট প্রশ্ন, এটার পোল দিতে হবে না, এটা আমি বলে দিয়েছি যে পাকিস্তানের সংবিধান 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রবর্তন করা হয়, তখন উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এটা হলো 214 নাম্বার, 214 নাম্বার অনুচ্ছেদে উর্দুর পাশাপাশি পাকিস্তানে বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। আচ্ছা, এই পোলটা একটু লঞ্চ করে দেন, 9 নাম্বার পোলটা। রুলস অফ প্রসিডিউর অফ পার্লামেন্ট সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বর্ণিত? তো তাই না? আচ্ছা, আমরা এন করে দিচ্ছি, এটা সঠিক উত্তর হবে আসলে 75। 75 নাম্বার অনুচ্ছেদে আসলে রুলস অফ প্রসিডিওর অফ দ্য পার্লামেন্ট, মানে হলো পার্লামেন্টকে কিভাবে পরিচালনা করা হবে এই বিষয়ে সংবিধানের 75 নাম্বার অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তীতে আরেকটা আছে, এটা লঞ্চ করতে হবে না, আমি এটা নিয়ে একটু কথা বলি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়? এই প্রশ্নটা দেওয়ার কারণ হলো আপনারা সবাই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছেন। তো আপনারা যখন বিসিএস ক্যাডার হবেন, আপনাদেরকে সংবিধানের একটা নির্দিষ্ট অনুচ্ছেদ অনুসারে আসলে নিয়োগ দেওয়া হবে। সেই অনুচ্ছেদটা একটু শিখে রাখবেন, এটা আর কখনো ভুলবেন না। সেটা হলো 140-এর 2-এর খ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরো কিছু কোয়েশ্চেন নিয়ে অ্যানালিসিস করব, কিন্তু এগুলো কোনোটারই উত্তর আমরা বলবো না। প্রশ্নগুলো দেখেন। 2018 সাল বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি, এটা হলো বিসিএস 40-এ আসছিল। বিসিএস 40-এর প্রিলি কিন্তু 2018 সালে হয়েছে। আচ্ছা, আবার দেখেন 2000 বিসিএস 40-এর আরেকটা কোশ্চেন ছিল 2018 সালের রপ্তানি আয় কত? রপ্তানি আয় কত সেটা হলো 2018 সালের। এবার যদি আমি আরো কয়েকটা কোশ্চেন দেখাই, 2016 ইকোনমিক রেভিনিউ 2016 অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার কত? এটা হলো 38 বিসিএস এর একটা কোশ্চেন। 38 বিসিএস এর পরীক্ষা হয়েছিল 2017 ডিসেম্বরের দিকে। তার আগে ইকোনমিক রিভিউ যেটা ছিল অবশ্যই সেটা 2016 ছিল। আচ্ছা, আবার দেখেন 2000 বিসিএস 38-এর একটা প্রশ্ন ছিল 15-16 অর্থ বছরের গড় মুদ্রাস্ফীতি কত? বা 37 এর একটা প্রশ্ন ছিল 2011 সালের আদমশুমারির হাউস হোল্ড প্রতি জনসংখ্যা কত, মানে প্রতি ঘরে কতজন লোক বাস করে। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন থাকে, ফ্লাইওভারের দৈর্ঘ্য। 35 বিসিএস এ অর্থনৈতিক সমীক্ষা 2014 থেকে একটা প্রশ্ন করেছিল, কারণ ওই পরীক্ষাটাই হয়েছিল 2015 সালে। একইভাবে 27 বিসিএস এ 2005 সালের একটা প্রশ্ন করেছিল। তার মানে বুঝতে পারতেছেন প্রত্যেক বিসিএস এ এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো আসলে তৎকালীন সময়ে বাজেটের উপরে, অথবা তার আগের বছরে যে ইকোনমিক রিভিউটা গভর্নমেন্ট বের করে তার উপরে। তো এইসব বিষয় নিয়ে আমরা সাম্প্রতিক বিষয়কে আসলে কয়েকটা ভাগে ভাগ করেছি: অর্থনীতি, সোশ্যাল সিকিউরিটি, অন্যান্য।
তো অর্থনীতির যেসব ইনফরমেশন বারবার পরীক্ষায় আসছে তার মধ্যে জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা, এক্সপোর্ট ইম্পোর্ট খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল সিকিউরিটির মধ্যে সাক্ষরতা, জন্ম মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, গড় আয়ু, এগুলো নিয়ে প্রশ্ন আসে। আর খাত ভিত্তিক যদি বলি বাকিগুলো, আদমশুমারি, কৃষি শুমারি, পঞ্চবার্ষিকী, বিশেষ বিশেষ যে ঘটনা, এসব নিয়েও কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায়। তো আপনারা যখন সাম্প্রতিক ঘটনাগুলো পড়বেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা দুইটা বিষয় নিয়ে জোর দিবেন। একটা হলো বাজেট, আর 2 নম্বরটা হলো অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা আপনারা যদি এই দুইটা বই ভালো মতো পড়েন, অর্থনৈতিক সমীক্ষা তো আসলে বই আকারে পাওয়া যায়, আর বাজেটটা আসলে ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। এই দুইটা যদি ভালো মতো পড়েন, আপনাদের আশা করি সাম্প্রতিক বিষয়ে কোনো প্রশ্ন আর আনকমন থাকবে না। বাজারের বিভিন্ন গাইড বই না পড়ে, যেহেতু সেখানে রেফারেন্স গুলো ভালো না, আপনাদের কাজ হলো অর্থনৈতিক সমীক্ষা পড়া এবং বাজেটটা পড়া। তো সম্প্রতি আমাদের একটা বাজেট হয়েছে, যার ইনফরমেশন গুলো আমরা পরবর্তী দিয়েছি। সো বাজেট, জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা, এক্সপোর্ট ইম্পোর্ট, এই ইনফরমেশন গুলো খুব ভালো মতো জেনে নেবেন। সো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে যদি আপনি যান, 10ই আগস্ট একটা নতুন বই বের হয়েছে, অর্থনৈতিক সমীক্ষা 2019-20। এই বইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করতে এই সবগুলো ইনফরমেশন যেগুলো বিগত বছরে আসছে, ইনফরমেশন গুলো একটু নোট ডাউন করে রাখবেন। এটা আপনাদের জন্য পরবর্তীতে খুব কাজে লাগবে। প্রিলির ক্ষেত্রেও কাজে লাগবে, রিটেনের ক্ষেত্রে আরো বেশি কাজে লাগবে, কারণ রিটেনে কিন্তু আপনাদের ডাটা ব্যবহার করতে হয়। তো আমরা একটু চেক করি জাতীয় বাজেট 2020-21, যেটা হলো দেয়া হয়েছে, আর ইকোনমিক রিভিউ 19-20, এটা একটা বই বের হয়েছে, বই থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমেই যদি বলি 19-20 অর্থনৈতিক সমীক্ষা যদি জিডিপির কথা বলে, সেটা হলো 27,96,000। আর এগুলো সবগুলো কোটিতে বলতেছি আমি। এটা হলো 2019-20-এর জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা আপনাদের বাড়ি কাজ। পার ক্যাপিটা, আচ্ছা পার ক্যাপিটা নিয়ে কনফিউশন থাকে, পার ক্যাপিটা ইনকাম না পার ক্যাপিটা জিডিপি। তো আমরা পার ক্যাপিটা ইনকামটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো $2064। প্রথমে ডলার সাইন দিয়ে দিলাম। এক্সপোর্ট ইম্পোর্টের কথাটা একটু বলে দেই। এক্সপোর্ট আর ইম্পোর্ট, আমাকে একটু বলেন এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে কোনটা আয় কোনটা ব্যয়? আমাকে একটু চ্যাট বক্সে বলে দেন এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে কোনটা আয় কোনটা ব্যয়। অনেকে লিখতেছেন এক্সপোর্ট আয়, ইম্পোর্ট ব্যয়, রাইট। এক্সপোর্ট মানে হলো আপনার দেশ থেকে যে জিনিসগুলো আপনি বাইরে পাঠান। আপনি যখন নিজের দেশের কোনো জিনিস বাইরে পাঠাবেন, আপনি রপ্তানি করছেন, তার জন্য আপনি টাকা ইনকাম করতে পারবেন, দ্যাটস আই। আর ইম্পোর্ট মানে অন্য দেশ থেকে যখন আপনার দেশে কোনো জিনিস আপনি কিনে নিয়ে আসবেন, জিনিস কিনতে টাকা ব্যয় করতে হয়, দ্যাটস ওয়াই ইম্পোর্ট হলো ব্যয়। আচ্ছা আমি একটু বলে দিয়েছি, এক্সপোর্ট হলো 32.83 বিলিয়ন, বি দিয়ে বিলিয়ন বোঝাচ্ছি, আর ইম্পোর্ট হলো 50.69 বিলিয়ন। আর প্রবৃদ্ধির হার 5.6%, এটা কমে গেছে, আপনারা জানেন। পুরো বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা নেমে এসেছে কোভিড-19-এর জন্য, যার জন্য আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটাও কিছুটা কম। আমরা আশা করছি খুব দ্রুত এটাকে উন্নত করতে পারবো। আচ্ছা এবার আর কিছু ইনফরমেশন দিয়ে দিই জাতীয় বাজেট সম্পর্কে। জিডিপি, জাতীয় বাজেটের যে সংখ্যাটা সেটা এখানে বলা আছে 5,68,000 কোটি টাকা। তো দুইটাকে যোগ করে দিবেন, জিডিপির মানটা চলে আসবে। জিএনপির মানটা তো বলে দিলাম, এটা এইচডব্লিউ। পার ক্যাপিটা ইনকাম, এখন আমি এখানে লিখে দিই, এটা হলো 2326, মানে $2,326। এটা কিন্তু পার ক্যাপিটা ইনকাম হিসেবে চিন্তা করা হয়েছে, মানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আমরা যদি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ঠিক মতো চালাতে পারি, আমাদের রপ্তানি আয় আমদানি আয় চেঞ্জ না হয়, আমাদের বিদেশ থেকে টাকা আসে, যেটা হলো আহ প্রবাসী যে শ্রমিকরা আছে, যে আমাদের যে ভাইয়েরা আছে যারা আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের এই টাকাটা যদি আসে, আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে $2,326। আচ্ছা, এবং প্রবৃদ্ধির হার 8.2%, এটা কিন্তু ধরে নেওয়া হয়েছে, প্রাক্কলন করা হয়েছে। আমি একটু বলে দিই, প্রাক্কলিত, ঠিক আছে। আচ্ছা, তো অর্থনৈতিক সমীক্ষা থেকে ইনফরমেশন গুলো জানার সাথে সাথে আরো কিছু ইনফরমেশন জেনে নিবেন, যেগুলো হলো সাক্ষরতা, জন্ম মৃত্যু, শিশু মৃত্যু, গড় আয়ু। তো আমি আপনাদের জন্য কিছু কাজ করে রেখেছিলাম, যেমন সাক্ষরতার হার আমি দেখেছি বর্তমানে হলো 74.4% 100 জনের মধ্যে। আর জন্ম মৃত্যুর হার যদি বলি, এটা হলো 18.1 এবং 4.9, এটা হলো জন্ম, এটা হলো মৃত্যু। এখন এগুলো কিন্তু পার্সেন্ট না, এগুলো হলো প্রতি হাজারে, এটা একটু মাথায় রাখবেন।
জন্ম মৃত্যু যখন বলা হয় তখন কিন্তু এটা প্রতি হাজারে হিসাব করা হয়। প্রতি হাজারে 18.1 জনের জন্ম, 4.9 জনের মৃত্যু। শিশু মৃত্যু হার এটাকে বর্তমানে দেওয়া হয়েছে 21, এটাও কিন্তু প্রতি হাজারে, 21% না, প্রতি হাজারে। আর গড় আয়ু এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গড় আয়ু হলো 72.6 বছর। তো গড় আয়ু শিখার সাথে সাথে একটু জেনে রাখবেন এই গড় আয়ুটা আসলে পুরুষ এবং স্ত্রীর জন্য আলাদাভাবে বের করতে হয়। যেমন পুরুষের জন্য হলো 71.1, হলো পুরুষের জন্য, আর মহিলাদের জন্য হলো 74.2, এটা হলো মহিলাদের জন্য। মহিলারা একটু বেশি বাঁচে। তো ইনফরমেশন আমি দিয়ে দিলাম, হয়তো বা প্রিলিতে কাজে লাগতেও পারে। এবার স্পেশাল কিছু ঘটনা ঘটে, কৃষি শুমারি, আদমশুমারি। যেমন বাংলাদেশে এখনো পর্যন্ত 5টা আদমশুমারি হয়েছে, 5টা কৃষি শুমারি হয়েছে। আপনাদেরকে সালগুলো বলে দেওয়া হয়েছে যে কোন কোন সালে কৃষি শুমারি হয়েছে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন 2021 সামনের বছর কিন্তু আরেকটা আদমশুমারি হবে। তো এখানে সর্বশেষ যে আদমশুমারিটা হয়েছিল, পঞ্চম আদমশুমারি 2011 সালে, সেই ইনফরমেশন গুলো দেওয়া আছে, একটু জেনে রাখবেন। এখানে একটু চেঞ্জ করে দেই, এই পুরুষ এবং নারীর অনুপাত যেটা দেয়া আছে এটা আসলে একটু ভুল, উল্টা হবে আর কি। 103 হবে নারীর জন্য আর 100টা হবে পুরুষের জন্য, এটা একটু মাথায় রাখবেন। আর এই প্রশ্নটাও মাঝে মাঝে দেখা যায় যে আমাদের যে টোটাল বাজেট বা আমাদের টোটাল যে জিডিপি, এই জিডিপির মধ্যে কোন খাতের অবদান কত। সো আমি সম্প্রতি লাস্ট ইকোনমিক রিভিউ 2019-20 যে ইকোনমিক রিভিউটা, সেখানে পেয়েছিলাম যে কৃষি খাতে আসলে বর্তমানে দেখা যাচ্ছে 13.35%। এটা বাজেটের ক্ষেত্রে বলছি, কিন্তু সেবা খাতে হলো 51.3%, আর শিল্প খাতে হলো 35.36%। এই হলো মোট। আচ্ছা, তার মানে হলো টোটাল যে আমাদের জিডিপি তার 13.35% বা বাজেটের 13.35% আসলে টাকার হিসাবে যদি চিন্তা করি কৃষি খাতের সাথে রিলেটেড। সাথে একটা ইনফরমেশন জেনে রাখবেন, কৃষি খাতে কিন্তু সর্বোচ্চ জনবল কাজ করে, কৃষি খাতেই সর্বোচ্চ জনবল কাজ করে। তো গভর্নমেন্ট তাহলে এখানে জিডিপির হারটা কেন কম রাখতেছে বা বাজেটে কেন কম রাখতেছে, কারণ গভর্নমেন্টের বর্তমান যে ইচ্ছা সেটা হলো দেশকে আধুনিকায়ন করা। সো আধুনিকায়ন করার জন্য কিন্তু শিল্পের খাতের মানটা আস্তে আস্তে বাড়তেছে। এটা একটা প্রশ্ন ছিল, শিল্পের খাতের মান বাড়তেছে এবং কৃষি খাতের মানটা ধীরে ধীরে একটু একটু কমাচ্ছে, ক্রমহ্রাসমান। এটা 38 বিসিএস একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে কৃষি খাতের বর্তমান অবস্থা কেমন, সেটা হলো ক্রমহ্রাসমান। শিল্পের খাতটা বাড়তেছে, সেবার খাতটাও বাড়তেছে। কারণ অন্যান্য দেশ, আমি যদি বিদেশের কথা বলি, ইউএসএ, ইউকে, জাপান, এই দেশগুলো বাংলাদেশে যখন ইনভেস্ট করে তাদের একটা শর্ত থাকে, তারা শুধুমাত্র সেবা খাতে ইনভেস্ট করবে। এবং জিএসপি সুবিধার নাম শোনার কথা, জিএসপি সুবিধার ক্ষেত্রেও ইউএসএ যখন ইনভেস্ট করেছিল, তাদের 1 নম্বর শর্ত ছিল তাদের ইনভেস্টমেন্ট পুরাটাই আসলে আসবে সেবা খাতের জন্য। আচ্ছা, আমরা একটু সাম্প্রতিক আরো কিছু ঘটনা বলে দিই। যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা শুনেছেন, এটা বেশ মেগা একটা প্রজেক্ট। এখানে যতগুলো প্রজেক্টের নাম দেওয়া আছে, মেট্রো রেল, পদ্মা বহুমুখী, মাতারবাড়ি কয়লা, পায়রা সমুদ্র বন্দর বা পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এগুলো সবগুলোকে আসলে মেগা প্রজেক্ট বলা হয় বা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট বলা হয়। মেগা বা ফাস্ট ট্র্যাক দুইটাই বলা হয়। খুব দ্রুত এগুলোর কাজ হচ্ছে। আচ্ছা, তো কোনটার ব্যয় কত, কোনটা কোথায় অবস্থিত, এগুলো একটু জানতে হবে। যেমন সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এটা আসলে করার কথা ছিল মহেশখালীতে, এটা কিন্তু আর হচ্ছে না, এটা প্রস্তাবিত ছিল এবং এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এগুলো কিন্তু জানতে হবে। আপনি শুধু জেনে রাখলেন সোনাদিয়া এক সময় হবে, পরীক্ষায় চলে আসলো, আপনি দিয়ে দিলেন, এর মধ্যে যে পরীক্ষার মধ্যে এটা ক্যান্সেলও হয়ে যেতে পারে, এই ইনফরমেশন গুলো জানতে হবে। তো সাম্প্রতিক বিষয় জানার জন্য সবচেয়ে ভালো উপায় হলো পত্রিকার নিউজগুলো প্রতিনিয়ত পড়া। তো যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে পত্রিকা পড়বেন, যদি সেটা সম্ভব না হয় অনলাইনে পড়বেন। অনলাইনে পত্রিকা পড়াটা ইজিয়ার। আপনি একটা পত্রিকা যখন বাসায় কিনবেন আর সম্পূর্ণটা যদি না পড়েন, আপনার গাফিলতি মনে হবে যে আমি টাকা দিয়ে কিনলাম, পত্রিকাটা পড়লাম না। কিন্তু অনলাইনে যদি ঢুকেন, আপনার যে ইনফরমেশনটা দরকার সেটা পড়বেন আর বাকিটা পড়লেন না। সো অনলাইনে পড়াটা একটু প্রেফারেবল, কিন্তু অনলাইনে ঢুকে আবার ফেসবুকে সময় বেশি কাটাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা পোল কোশ্চেন আছে, আমি একটু লঞ্চ করে দেওয়ার জন্য অনুরোধ করবো সোহেল ভাইয়াকে। 11 নম্বর পোল কোশ্চেনটা লঞ্চ করে দেন। আপনার সময় খুব কম, 20 সেকেন্ডের মধ্যে এটা উত্তর দিতে হবে। জিডিপি কে অর্থ দ্বারা পরিমাপ করলে তাকে কি বলা হয়? জিডিপি কে অর্থ দ্বারা পরিমাপ করলে আসলে ন্যাশনাল ইনকাম বলা হয়। সো ন্যাশনাল ইনকামের শর্ট ফর্ম হলো এনআই। আসলে অধিকাংশ প্রায় 56% আসলে সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, এটাও একটা পোল, একটু লঞ্চ করে দেওয়ার অনুরোধ করব।
অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি কত ডলার? এই প্রশ্নটা আমি যখন বলছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এখানে একটা কনফিউশন তৈরি হয়। পার ক্যাপিটা জিডিপি আর পার ক্যাপিটা ইনকাম দুইটা কিন্তু এক জিনিস না। আমি লিখে দিয়েছিলাম 2064, সেটা হলো পার ক্যাপিটা ইনকাম। 2064 যারা দেখাই ফেলছেন ইতিমধ্যে, আপনাদের উত্তর ভুল হয়ে গেছে। 2064 হলো পার ক্যাপিটা ইনকাম। এটা একটু এন্ড করে দেন পোলটা। আর এটা সঠিক উত্তর হবে 1970। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পার ক্যাপিটা জিডিপি যদি বলি সেটা হবে 1970। তো সঠিক উত্তর হবে 1970। আর এটার কথা হলো, এটা হলো পার ক্যাপিটা ইনকাম। তা আমাদের শেষ প্রশ্ন, এটার পরে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। নিচের কোন সেক্টরে অডিট হয়? বাংলাদেশে মাত্র 3টা সেক্টর আছে যেখানে আসলে অডিট হয় না। তো প্রশ্নটা আসলে একটু ডিফারেন্টলি করা হয়েছে, কোন সেক্টরে অডিট হয়। এখানে কনফিউশনটা তৈরি হয় আসলে এলআর ফান্ড, ডিসি অফিসের একটা ফান্ড আছে, লোকাল রিস্ক বলা হয় এটাকে। এই ফান্ডে অডিট হয় ম্যাক্সিমাম, আসলে 74% মতো আসলে বলতেছেন যে এলআর ফান্ডে হয়। থ্যাংক ইউ, আমি একটু শেয়ার করে দেই। আপনারা আবারও ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, এলআর ফান্ডে আসলে অডিট হয় না। এটা মাথায় রাখবেন, বঙ্গভবন, এলআর ফান্ড, জাতীয় সংসদ, এই তিনটাতে অডিট হয় না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অডিট হয়। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময়